থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 2 মিনিট 44 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের 7ম গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র থেকে। আসুন শুনে নিই লেখকের কনিষ্ঠ পুত্র অমিতাভ সিরাজের মুখ থেকে কিছু কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অমিতাভ সিরাজ, আর আপনারা শুনছেন থ্রিলার স্টেশন। কর্নেলের চরিত্র সম্পর্কে পাঠকরা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। কিন্তু কীভাবে কর্নেল এই আদল চেহারা বাবা খুঁজে পেলেন, এটা শুনতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। বাবার একটি সাক্ষাৎকারে এবং আমার নিজের ছোটোবেলাতেও আমি অনেক সময় শুনেছি যে মুর্শিদাবাদের কোনো একটি পরিত্যক্ত খণ্ডহর এরকম বড় একটা জায়গা, পুরো জায়গাতে অনেক পর্যটক গিয়েছেন। সেখানে অদ্ভুতভাবে এইরকমই একটি লোক, যেন তার মাথায় একটা টুপি, সাদা দাড়ি, যে কর্নেল আমরা আদলটা জানি যে প্রজাপতি ধরার একটা দুর্নিবার আকর্ষণ, অর্কিডের খোঁজে বেরিয়ে পড়েন প্রকৃতিপ্রেমিক, হুবহু সেরকম একটি মানুষ যেন সামনে হাজির হয়েছিল। বাবা সেই লেখার মধ্যে দিয়ে পড়ে তাকেই হয়তো অবচেতনে ফুটিয়ে তুলেছিলেন, সেটা নিজেও বলতেন। আর একটা ঘটনা আমার মনে পড়ছে, সেটা আমরা যে পাকসাকাশের বাড়িতে থাকতাম সেখানে অনেকগুলো অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি ছিলেন। সে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের মধ্যে যে আপনারা যে গল্পটি শুনবেন, লিন্ডা বলে একটি চরিত্র আছে, এবং এই লিন্ডা ওখানে থাকতেন তখন। এবং আমার খুব ছোটো অল্প অল্প স্মৃতিও আছে যে একজন কেয়ারটেকার ছিলেন জেভিয়ার বুড়ো, আমরা বলতাম। সে জেভিয়ার একসময় আর্মিতে কাজ করতেন। তাকে আমরা দেখতাম যে ওরকম একইভাবে, ওরকম তার ধবধবে সাদা দাড়ি, মাথায় টুপি পরা, এবং তিনি যথেষ্ট অ্যাংলো ইন্ডিয়ান, স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক মানুষ। তো বাবা বলতেন যে আমার লেখার অবচেতনের বোধহয় মাথায় যখন আমি কর্নেল লিখছি ওই মুখটা ভেসে উঠল, এবং সেইভাবেই কর্নেলের আদলটা খুঁজে পেলেন তিনি। যাই হোক, শুনতে থাকুন থ্রিলার স্টেশন। শুরু হচ্ছে আজকের গল্প, হিকরি টিকরি ডক রহস্য। ভোরবেলা থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। এতক্ষণে ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হলো। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, খবরের কাগজ পড়ছিলেন। বৃষ্টির শব্দ শুনে জানলার দিকে তাকিয়ে আপন মনে বলে উঠলেন, ব্যাস জব্বর একখান বাঁধলো এবার। বললুম, তা বাঁধুক না হালদার মশাই, আমরা কর্নেলের গেস্ট হয়ে না হয় খিচুড়ি খাবো। বৃদ্ধ প্রকৃতিবিজ্ঞানী অর্কিড সংক্রান্ত একটা রঙিন ছবির বই পড়ছিলেন। বললেন, সুখবর আছে জয়ন্ত, ষষ্ঠী আজ বাজার থেকে বাংলাদেশের ইলিশ এনেছে। হালদার মশাই বিরস মুখে বললেন, কয় তো পদ্মার ইলিশ, আসলে কোলাঘাটের। ওহো, আপনি তো আবার খাঁটি বাঙাল না, আমরা বাবা ঘটি, আমাদের মুখে সব ইলিশই ইলিশ। হালদার মশাই কিছু বলতে যাচ্ছিলেন, ডোরবেলটা বাজল। কর্নেল অর্কিডের বইটা টেবিলে রেখে হাঁক দিলেন, ষষ্ঠী। তারপর অ্যাস্ট্রে থেকে আধপোড়া চুরুটটা তুলে লাইটার জেলে ধরালেন। সাদা দাড়ি ঝেড়ে তিনি বললেন, ডক্টর চক্রবর্তী আসছেন, তাঁর খাতিরে আর 1 কাপ কফি খাওয়া যাবে। একটু অবাক হয়ে বললুম, তাঁর আসবার কথা ছিল বুঝি? না, কথা ছিল না। তাহলে কি করে বুঝলেন? আমার কথা থেমে গেল। সত্যি পাড়ার ডাক্তার তারক চক্রবর্তী হাতে ডাক্তারি ব্যাগ এবং গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ঘরে ঢুকলেন। তারপর আমাদের দেখে সহাস্যে বললেন, বাহ, বেশ জমাট আড্ডায় ঢুকে পড়লুম তাহলে। বুঝলেন ডক্টর চক্রবর্তী, জয়ন্ত এইমাত্র জিজ্ঞেস করছিল আপনি যে ডোরবেলের সুইচ টিপেছেন তা বুঝলুম কি করে। বুঝলুম দুটো কারণে। দোতলায় লিন্ডাদের কুকুরটা চেঁচালো না, এবং ডোরবেল খুব আস্তে বাজল। ডাক্তার চক্রবর্তী অবাক হয়ে বললেন, কি অদ্ভুত। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে বললেন,
মোটেও নয়। কোনো লোক যদি তেতলায় আমার ডেরায় প্রায় দিনই আসে, লিন্ডাদের কুকুর রেক্সি চুপ করে থাকে, কিন্তু মাঝে মাঝে এলে একটুখানি চেঁচায়। কেউ কদাচিৎ এলে বা প্রথমবার এলে রেক্সি প্রচণ্ড চেঁচামেচি করে। তো লিন্ডা ঠাকুরদা মিস্টার জেভিয়ার অসুস্থ এবং আপনাকে প্রায়ই এ সময় আসতে হচ্ছে, তাই রেক্সি চুপ করেছিল। আর ডোরবেল, আপনি ডাক্তার মানুষ, যে সুইচ নানা রকম লোকেরা আঙুল দিয়ে টেপে তা আপনি একটুখানি ছুঁয়ে দেন। হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি। আপনি স্বাস্থ্যবিধি মেনে চলেন, এটা তো ঠিক কাজ। কারো সুইচ জোরে টিপে ডেটল জলে হাত ধোয়াটা কাজের কথা নয়। ধরুন আপনার আগে যে সুইচ টিপেছিল তার আঙুলে বা হাতে কোনো ক্ষত আছে, যা থেকে বিষাক্ত ভাইরাস সুইচে আটকে গেছে। ডাক্তার চক্রবর্তী হো হো করে হেসে উঠলেন। এনাফ, দ্যাটস এনাফ কর্নেল সাহেব, আপনি সত্যি বলেছেন। বিশেষ করে আপনার ঘরে ঢুকলে এক বেলা কফি না খেয়ে যাব না। বাঁ হাতে এই ব্যাগ, ডান হাতের আঙুলে সুইচ টিপি। অবশ্যই আমার বাতিক, তা নিজেও বুঝি। ষষ্ঠী সকালবেলায় কফির জল তৈরি রাখে। ঝটপট ট্রেতে কফির পট, দুধ, চিনি, চামচ আর 4টে কাপ আনল। কর্নেল বললেন, যে যার নিজের পছন্দ মতো কফি তৈরি করে নিন। আগে ডক্টর চক্রবর্তী। কফি খেতে খেতে কর্নেল দোতলার জেভিয়ার সাহেবের অসুখ সম্পর্কে ডাক্তার চক্রবর্তীর কাছে খোঁজ খবর নিচ্ছিলেন। এই সময় দেয়াল ঘড়িতে 4 বার পিয়ানোর মিঠে সুর বাজার পর ঢং ঢং করে 9টা বাজল। ডাক্তার চক্রবর্তী বললেন, বাহ, ঘড়িটা তো সুন্দর বাজনা বাজায়। জাপানি ঘড়ি, ব্যাটারিতে চলে। 15 মিনিটে একটা সুর, আধ ঘন্টায় 2টো সুর, 45 মিনিটে 3টে, আর পুরো ঘন্টায় 4টে সুর বাজে। তবে যাই বলুন কর্নেল সাহেব, পুরনো আমলের ঘড়ির কারিগরি ছিল ভারী আশ্চর্য। আমার দাদা মশাইয়ের বাড়ি ময়ূরগড়ে। ছোটবেলায় সেখানে বেড়াতে যেতুম। ময়ূরগড়ের জমিদার ছিলেন আমার দাদা মশাইয়ের বন্ধু। তার সঙ্গে জমিদার বাড়ি গিয়ে ভীষণ অবাক হয়ে যেতুম। জমিদারবাবুর ঘড়ির নেশা ছিল প্রচণ্ড। দোতলায় যে ঘরে উনি থাকতেন, সিঁড়ির দুধারের দেয়াল থেকে শুরু করে বারান্দা, তারপর ঘরের ভেতর 4 দেওয়ালে অজস্র নানা সাইজের ঘড়ি টানানো থাকতো। আর সে কি বাজনা! তবে তার চেয়ে অদ্ভুত, কোনো ঘড়ির ভেতর খুদে পাখি জটা বাজছে ততবার একটা ঘণ্টিতে ঠোঁট ঠুকত। আবার কোনো ঘড়ির ভেতর পেতলের সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে খুদে 1 ইঞ্চি এক সাহেব নেমে এসে ঘণ্টিতে খুদে হাতুড়ির ঘা দিত। ওহ, না দেখলে কল্পনা করা যায় না। হালদার মশাই কান খাড়া করে শুনছিলেন। এবার বলে উঠলেন, ডাক্তারবাবু ময়ূরগড় না কি কইলেন যেন? হ্যাঁ, ময়ূরগড়, দুর্গাপুরের কাছে। গোয়েন্দা মশাই ব্যস্তভাবে একটা খবরের কাগজ তুলে পাতা উল্টাতে উল্টাতে বললেন, কোন পাতায় খবরটা দেখলাম যেন? কর্নেল একটু হেসে বললেন, 6 পাতায় মফস্বলের খবরে পাবেন অ্যান্টিক ঘড়ি চুরি। ডাক্তার চক্রবর্তীও নড়ে বসলেন। হ্যাঁ, ময়ূরগড়ের সেই জমিদার বাড়ির ঘড়ি চুরি গেছে? হ্যাঁ, আপনার দেখা সেই জমিদার প্রমোদ রঞ্জনের এক ছেলে মনোরঞ্জন রায় ওই বাড়িতে বাস করেন। অন্য ছেলে সুরঞ্জন রায় দুর্গাপুরে থাকেন। হালদার মশাই খবরটা বিড়বিড় করে পড়ার পর সোজা হয়ে বসলেন। তার গোঁফ তীর তীর করে কাঁপছিল। বুঝলুম উনি খুব উত্তেজিত হয়ে উঠেছেন। উনি বললেন, হ্যাঁ, লিখছে 6খান অ্যান্টিক ঘড়ি চুরি গেছে। অ্যান্টিক কি কর্নেল স্যার? শতাধিক বছরের পুরনো জিনিসকে সাধারণত অ্যান্টিক বলা হয়। যে কোনো অ্যান্টিক জিনিসের বাজার দর চড়া। বলা যায় না 6খানা অ্যান্টিক ঘড়ির দাম 1,00,000-1.5 লাখ টাকাও হতে পারে। আরে 1-1.5 লাখ কি বলছেন কর্নেল সাহেব? ওই বাড়িতে যেসব ঘড়ি দেখেছি তার একটার দামই হয়তো 1-1.5 লাখ। ওইসব ঘড়ি চোখে না দেখে কল্পনা করা যায় না সেকালের ঘড়ি তৈরিতে কি অসাধারণ দক্ষতা ছিল। খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। 40 বছর হয়ে গেল প্রায়, আর ময়ূরগড়ে যাওয়া হয়নি। দাদামশাইয়ের মৃত্যুর পর মামারা দুর্গাপুরে গিয়ে বাড়ি করেছিলেন। কার কাছেই বা যাব? বলে ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। কফির জন্য কর্নেলকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে গেলেন। হালদার মশাই বললেন, 34 বৎসর পুলিশে চাকরি করছি,
এমন ঘড়ি চুরির কেস কখনো হাতে পাই নাই। ডাক্তারবাবু যেসব ঘড়ির কথা কইয়া গেলেন তাও চোখে দেখি নাই। সব ঘড়ি তো চুরি যায়নি লিখেছে, এখনো অনেক অদ্ভুত অদ্ভুত ঘড়ি থাকতে পারে। ইচ্ছে হলে ময়ূরগড় গিয়ে দর্শন করেও আসতে পারেন। ইচ্ছা তো করে, কিন্তু ক্লায়েন্ট আমারে হায়ার না করলে যাই কেমনে কন? আপনি তো ছদ্মবেশ ধারণে পটু, ছদ্মবেশে চলে যান। কোনো একটা ছলছুতো করে মনোরঞ্জন বাবুর সঙ্গে গিয়ে আলাপ করুন। আপনার তো ডিটেকটিভ এজেন্সির লাইসেন্স আছে, অসুবিধে কিসের? কর্নেল কিন্তু আপনাকে তাতাচ্ছেন হালদার মশাই। হালদার মশাই হাসলেন। না জয়ন্তবাবু, কর্নেল স্যার যাই কন, আমার কিন্তু সত্যই দেখতে ইচ্ছা করতেছে। ডাক্তারবাবু পাখির কথা কইলেন, 1 ইঞ্চি সাহেবের সিঁড়ি দিয়া নামিয়া ঘন্টি বাজানোর কথা কইলেন। তাহলে আর কি, চলে যান। যাব? হ্যাঁ, সচক্ষে গিয়ে দেখে আসুন না, লোকে সুন্দরবনে বাঘ দেখতে যায় না। হালদার মশাই একটিপ নস্যি নিয়ে উঠে দাঁড়ালেন। জানলা দিয়ে বৃষ্টির অবস্থা দেখে বললেন, না, বৃষ্টি কমছে, যাই গিয়া। খিচুড়ি আর ইলিশের কি হবে হালদার মশাই? আইজ না কর্নেল স্যার, বাড়িতে কুটুম্ব, যাই গিয়া। বলে প্রাইভেট ডিটেকটিভ প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর ঘর থেকে কেন যেন সবেগে বেরিয়ে গেলেন। কাজটা কিন্তু ঠিক করলেন না কর্নেল। আমার দৃঢ় বিশ্বাস হালদার মশাই আজই ময়ূরগড়ে চলে যাবেন, আর খামোকা নাক গলাতে গিয়ে বিপদে পড়বেন। কর্নেল হঠাৎ একটু গম্ভীর হয়ে গেলেন। আস্তে আস্তে বললেন, আমরাও আজ ময়ূরগড় রওনা হচ্ছি জয়ন্ত। চমকে উঠে বললুম, তার মানে? মানে অতি সহজ ডার্লিং। প্রাক্তন খনি ইঞ্জিনিয়ার মনোরঞ্জন রায় আমার বন্ধু। বছর 5 আগে ময়ূরগড় এলাকার পোড়ো খনিগুলোতে এক বিশেষ প্রজাতির অর্কিড দেখেছিল। এই বর্ষাকালে সেগুলোর থেকে বেছে 3-4টে আনতে পারলে আশা করি শীত নাগাদ ফুল ফোটাতে পারবো। শুধু অর্কিড বলে তো মনে হচ্ছে না। রহস্যের ঝুলিটা একটু খুলুন কর্নেল। কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, রহস্যের ঝুলি খোলা খুব সহজ নয় জয়ন্ত, কারণ রায়মশাই গত রাতে ময়ূরগড় থেকে ট্রাঙ্কল করে শুধু বললেন শিগগির যেন তাঁর কাছে যাই, তিনি নাকি খুব বিপদের মধ্যে আছেন। ব্যাস, এই দুটি কথা। তারপর আজ সকালের কাগজে তাঁর বাড়ি থেকে 6টা মূল্যবান অ্যান্টিক ঘড়ি চুরির খবর পড়ল। মফস্বলের খবর, কাজী তুমি নিজে সাংবাদিক হয়ে বুঝতেই পারছো এসব খবর একটু দেরি করেই ছাপে। সায় দিয়ে বললুম, তা ঠিক, নিছক খালি জায়গা ভরাতেই ছাপা হয়। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বের করে বলল, আগে বাবা মশাই। এবেলা খিচুড়ি আর 2 রকমের ইলিশ, তোর দাদাবাবুর নেমন্তন্ন। ষষ্ঠী হাসল, আগে বাবা মশাই, তা কি আর বুঝিনি। হাওড়া স্টেশনে দুর্গাপুরগামী ট্রেন ধরতে গিয়ে সেদিন বিকেলেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ট্রেন ছাড়ার কথা 3:30-তে। সদ্য বাঁদিকের প্ল্যাটফর্মে একটা মেল ট্রেন এসে পৌঁছেছে এবং ডান দিকের প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাই প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় ছিল। কর্নেল আগে এবং আমি তার পেছনে ডান দিক ঘেঁষে ভিড় ঠেলে হাঁটছিলুম। হঠাৎ পেছন থেকে কেউ চাপা স্বরে বলে উঠল, বুড়ো মরতে চলে যাবে। সঙ্গে সঙ্গে পিছু ফিরেছিলুম, কিন্তু পেছনের অসংখ্য মুখের ভিড়ে কোন মুখ থেকে কথাটা বেরিয়েছে বুঝতে পারলুম না। বারবার পিছু ফিরে লক্ষ্য রাখতে যাচ্ছিলুম। এই সময় কর্নেল ভিড়ের মাঝে হঠাৎ থেমে একটু হেসে বললেন, লক্ষণ শুভ জয়ন্ত, যাত্রার শুরুতেই হুঁশিয়ারি। কথাটা শুনতে পেয়েছেন আপনি? হ্যাঁ, এমনকি সম্ভবত তাকে দেখতেও পেয়েছি। কই, আপনি তো পিছু ফেরেননি। আমার পেছনেও চোখ আছে ডার্লিং। যাই হোক, আমরা ফার্স্ট ক্লাসের সামনে এসে গেছি। রিজার্ভেশনের দরকার মনে করিনি। দেরি একটু করলেও পানাগড় হয়ে ট্রেনটা রাত 8টার মধ্যে পৌঁছানোর কথা। চলো ওঠা যাক। ফার্স্ট ক্লাসে উঠে খুঁজতে খুঁজতে একটা খালি কূপ পাওয়া গেল। দুদিকে জানলার ধারে দুজনে বসলুম। কর্নেলের কিট ব্যাগ সিটে তার পাশে রইল।
অন্য ব্যাগটা সিটের তলায় ভরে দিলেন উনি। গলায় ক্যামেরা আর বাইনোকুলার ঝুলছিল, সেটা ওর পেটের কাছে আটকে থাকলো। মাথার টুপি খুলে টাকে হাওয়া দিতে দিতে বললেন, ট্রেন ছাড়বার সময় ফ্যান চালু হবে। কি ভ্যাপসা গরম, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। আমার ব্যাগ পায়ের কাছে রেখে আরাম করে বসেছিল, কিন্তু একটু পরেই এক প্রৌঢ় অবাঙালি ভদ্রলোক দুটো প্রকাণ্ড সুটকেস কুলির মাথায় চাপিয়ে কূপে ঢুকে আমাকে বললেন, ये लोअर बर्थ हमने रिजर्व किया है, वो सीट हमारा है। অগত্যা জানলার মায়া ত্যাগ করে কর্নেলের পাশে গিয়ে বসলুম। তারপর কাচ্চা বাচ্চা নিয়ে এক দম্পতি ঢুকলেন। তাঁদেরও এই লোয়ার বার্থ রিজার্ভ করা, কিন্তু এই ভদ্রলোক বাঙালি। তাঁর স্ত্রী সম্ভবত কর্নেলের ঋষির মতো চেহারা দেখে ব্যস্তভাবে বলে উঠলেন, না না না, আপনি বসুন না। আই টিঙ্কু, কি হচ্ছে? রিঙ্কু অমন করে না, দাদুকে বসে থাকতে দাও। ততক্ষণে কর্নেল কোচি ছেলে মেয়ে দুটিকে পাশের জানলার ধারে বসিয়ে দিয়েছেন এবং তাদের সাথে গল্পও জুড়েছেন। তারাও কর্নেলের দাড়ি দেখে অভিভূত। তাদের বাবা মা আমার পাশে বসেছেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কতদূর যাবেন আপনারা? বললুম, দুর্গাপুর। আপনারা? আমরা পাটনা। বলে তিনি ঘড়ি দেখলেন। আপনারা 8টা সোয়া 8টার মধ্যে পৌঁছে যাবেন, যদি লেট না করে। মধ্যে মাত্র 2টো স্টপ, বর্ধমান আর পানাগড়। এবার ঢুকলেন বেঁটে মোটাসোটা এক গুঁফো ভদ্রলোক। তার হাতে শুধু একটা ব্রিফকেস। অবাঙালি ভদ্রলোকের লোয়ার বার্থ আর তাঁর আপার বার্থ। তিনি আমাদের উল্টো দিকের সেই লোয়ার বার্থে বসে পাইপ ধরালেন। তারপর কর্নেলের দিকে একবার চোখ বুলিয়ে নিলেন। দৃষ্টিটা কেমন যেন সন্দেহজনক, অথবা আমার চোখের ভুল হয়তো। ঠিক 3:30-তে ট্রেন ছাড়ল। তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ছাঁট আসছিল, তাই অবাঙালি ভদ্রলোক কাঁচ নামিয়ে দিলেন। কিন্তু মায়ের বকুনি সত্ত্বেও টিঙ্কু রিঙ্কু দাদুকে কাঁচ নামাতে দিল না। তারা বৃষ্টি দেখবেই। 2 ঘন্টা পরে ট্রেন বর্ধমান পৌঁছল। এই সময় কর্নেল উঠে গেলেন, সম্ভবত কফির নেশায়। তার একটু পরে সেই গুঁফো ভদ্রলোকও উঠে গেলেন। 10 মিনিটের স্টপ, তবু যেন সময় কাটতে চায় না। টিঙ্কু রিঙ্কু এবার কর্নেলের সিটে বসেছে। এদিকে ট্রেন ছাড়ল, তবু কর্নেলের পাত্তা নেই। একটু উদ্বিগ্ন হয়ে কূপের দরজা দিয়ে উঁকি মারলুম, কিন্তু কর্নেলকে দেখতে পেলুম না। তারপর করিডোরে ডাইনে তাকাতেই দেখি কর্নেল তুম্ব মুখে এগিয়ে আসছেন। বললুম, আরে এতক্ষণ কোথায় ছিলেন? কর্নেল জবাব না দিয়ে কূপে ঢুকে টিঙ্কু রিঙ্কুর পাশে গিয়ে বসলেন। তারপর সেই গুঁফো ভদ্রলোককে এতক্ষণে ফিরতে দেখলুম। তার ব্রিফকেস সিটেই ছিল। তিনি সিটে বসে কর্নেলের দিকে তাকিয়ে বললেন, অভাবে ট্রেন ছাড়ার সময় আমাকে ধাক্কা দিয়ে কফির কাপ ফেলে দেওয়া আপনার মোটেই উচিত হয়নি। আপনি বৃদ্ধ মানুষ, কাণ্ডজ্ঞান থাকা উচিত। আমি পেপার কাপ ফেলে উঠতে যাচ্ছিল, কিন্তু আপনি দরজায় যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে আমার অ্যাক্সিডেন্ট হতে পারত। ভাগ্যিস আমি আপনার হাতটা আঁকড়ে ধরেছিলাম। ভদ্রলোক খাপ্পা হয়ে বললেন, আমাকে আঁকড়ে ধরেছিলেন আর ট্রেনে প্ল্যাটফর্মে নামিয়েছিলেন। তারপর তো আপনি দিব্যি চলন্ত ট্রেনের অন্য দরজা দিয়ে উঠে পড়লেন। আমি যদি উঠতে না পারতুম? উঠতে পেরেছেন তো? বলে কর্নেল সিটে হেলান দিয়ে চোখ বুঝলেন। গুঁফো ভদ্রলোক সরস দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে ফোঁস শব্দে শ্বাস ছেড়ে বললেন, মাঝখান থেকে আমার 300 টাকা দামের বিলিতি পাইপটা গচ্ছা গেল, দেবেন কিনে? কর্নেল চোখ না খুলেই বললেন, আবার যদি দেখা হয় সুদে আসলে পুষিয়ে দেব। আমার পাশের বাঙালি ভদ্রলোক মানে টিঙ্কু রিঙ্কুর বাবা মধ্যস্থতা করার জন্য বললেন, ট্রেন ছাড়বার সময় দরজায় একটু ধাক্কাধাক্কি হয়েই থাকে। আগে না, উনি আমার হাত ধরে টেনে প্ল্যাটফর্মে ফেলে দিয়েছিলেন। কর্নেল চোখ খুলে এবার একটু হেসে বললেন, উনি আমাকে উঠতে বাধা দিচ্ছিলেন। অগত্যা ওকে ট্রেনে প্ল্যাটফর্মে নামাতেই হলো। যাওয়া না হয় তো দুজনেরই হোক। বাজে কথা বলবেন না। জানেন আমি কে? পানাগড়ের সিনহা সাপ্লাই কোম্পানির ম্যানেজার। আমার নাম ভূতনাথ হাজরা। আমার কোম্পানি পানাগড় মিলিটারি ক্যাম্পে অর্ডার সাপ্লাই করে। হ্যাঁ, বাহ, তাহলে তো আপনি মিলিটারি বিমান ঘাঁটির ক্যাপ্টেন DN সাঠেকে চেনেন। তাকে বলবেন বর্ধমান স্টেশনে কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে একটু মল্লযুদ্ধ হয়েছিল। ভূতনাথ হাজরা কথাটা গ্রাহ্য করলেন না,
কিন্তু বাঙালি ভদ্রমহিলা মানে টিঙ্কুরিঙ্কুর মা অমনি বলে উঠলেন, ইমা, তাই আপনাকে চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করে উঠতে পারিনি। আমার কি সৌভাগ্য, এতদিন ছবিতে দেখেছি, আজ সামনাসামনি দেখছি। বলে তিনি উঠে ঝটপট কর্নেলের পা ছুঁয়ে প্রণাম করলেন। তারপর আমার দিকে ঘুরে বললেন, আর আপনি নিশ্চয়ই দৈনিক সত্যসেবক পত্রিকার বিখ্যাত সেই সাংবাদিক জয়ন্ত চৌধুরী? নমস্কার। আপনার কত লেখা পড়েছি, কর্নেল সাহেবকে নিয়ে লেখা সাংঘাতিক সব অ্যাডভেঞ্চার। এই শুনছো, এরা দুজনেই বিখ্যাত লোক। তুমি তো বইটই পড়ো না, বাংলা কাগজও পড়ো না। এবার টিঙ্কুরিঙ্কুর বাবাও আমাদের নমস্কার করলেন। তার স্ত্রী আবার গদগদ হয়ে বললেন, গতবার কলকাতা বইমেলায় আমি পুরো সেট কর্নেল সমগ্র কিনেছি, আর রিঙ্কু টিঙ্কুর জন্য কিনেছি প্রেতাত্মা ও ভালুক রহস্য। ওরা বড় হয়ে পড়বে। আলাপ জমে গেল। টিঙ্কুরিঙ্কুর বাবার নাম অমল ঘোষ, মায়ের নাম সুনন্দা ঘোষ। অমলবাবু পাটনায় গর্দানিবাগ এলাকায় কেন্দ্রীয় শিল্প দফতরের অফিসে চাকরি করেন। তার বাড়িও সেখানে। সুনন্দা দেবীর বাবা মায়ের বাড়ি কলকাতার ভবানীপুরে। কথায় কথায় পানাগড় এসে গিয়েছিল। ভূতনাথ হাজরা কর্নেলের দিকে আবার সরসে দৃষ্টিপাত করে বেরিয়ে গেলেন। ট্রেন আবার ছাড়লে সুনন্দা দেবী বললেন, কর্নেল সাহেব নিশ্চয়ই কোথাও রহস্যভেদ করতে যাচ্ছেন? না, যাচ্ছি ময়ূরগড়ে অর্কিডের খোঁজে। আমরা দুর্গাপুরে নেমে যাব। কিন্তু আমার কেন যেন সন্দেহ হচ্ছে, ওই কুফো লোকটা ইচ্ছে করেই আপনাকে ট্রেনে উঠতে দিচ্ছিল না। ওর চেহারা দেখে কেমন যেন গা ছমছম করছিল। ওকে আমি কোশমিন কালে দেখিনি। আমার সঙ্গে ওর কি শত্রুতা থাকতে পারে? আপনি এখন কিছু খুলে বলবেন না তা জানি। আপনি অর্কিড নয়, নিশ্চয়ই ময়ূরগড়ে কোনো রহস্যের পেছনে ছুটে যাচ্ছেন। ওই লোকটা তার টের পেয়েই আপনাকে আক্রমণ করেছিল। ঠিক আছে, না বলুন এখন। যথাসময়ে দৈনিক সত্যসেবকের পাতায় জয়ন্তবাবু স্টোরিটা লিখবেন, তারপর সামনের বছর কলকাতা বইমেলায় তা বই হয়ে বেরোবে। দুর্গাপুর স্টেশনে পৌঁছানোর আগেই সুনন্দা দেবী আমার দিদি হয়ে উঠলেন। টিঙ্কুরিঙ্কু কর্নেলকে কর্নেল দাদু আর আমাকে জয়ন্ত মামা বলতে শুরু করলো। ট্রেন পৌঁছলো 8:30। আধ ঘন্টার বেশি লেট। আমরা নেমে গেলুম। সুনন্দা দেবী দরজায় এসে বিদায় দিলেন, বললেন, একবার যেন পাটনায় আপনারা আমাদের বাড়িতে আসবেন, নেম কার্ডটা যেন হারাবেন না। অমলবাবু কর্নেলকে আগেই নেম কার্ড দিয়েছিলেন। কর্নেল হাত নেড়ে জানলায় টিঙ্কুরিঙ্কুর মুখের দিকে তাকিয়ে টাটা করলেন। ওরা হেসেই অস্থির। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি এতক্ষণে বললুম, কর্নেল, ওই ভূতনাথই যে হাওড়া স্টেশনে পেছন থেকে বুড়ো মরতে চলেছে রে বলেছিল, তাতে আমার একটুও সন্দেহ নেই। না, ওর এক চেলা। বর্ধমান স্টেশনে ট্রেন দাঁড়াতেই আমি কফি আনতে নেমে গেলুম। আমার 2 হাতে 2টো পেপার কাপে কফি ছিল, 1 কাপ তোমার জন্য। তো ট্রেনে ওঠার সময় দেখি পেছনের কামরা থেকে নেমে এসে সে ভূতনাথ হাজরার সঙ্গে কথা বলছে। কিছুতেই আমাকে উঠতে দেবে না। তখন চেলাটাকে কনুইয়ের গুঁতো মেরে ফেলে দিল। গরম কফির ছ্যাঁকায় সে বাপরে করে উঠেছিল। কফির 2টো কাপই বরবাদ হলো। তারপর অগত্যা ভূতনাথকে হ্যাঁচ কাটা আনে নামালুম। ট্রেন ছেড়ে দিয়েছিল, দৌড়ে গিয়ে অন্য দরজায় উঠে পড়লুম। ভূতনাথও তাই করলো। ওর চেলাটার অবস্থা লক্ষ্য করি না। আচ্ছা, ওর সেই চেলাই যে বুড়ো মরতে চলেছে রে বলেছিল, সেটা কিভাবে টের পেলেন? কথাটা কানে যেতেই মুখ ঘুরিয়েছিল। অমন কথা যদি কেউ বলে, বলার পরেও তার মুখে সেই কথার ভাবটুকু মিলিয়ে যেতে দেরি হবে। এটা মনস্তত্ত্ব জয়ন্ত। রাগের কথা শেষ হওয়ার পরও মানুষের মুখে রাগের ভাবটা থেকে যায় কিছুক্ষণ। ওই কথাটা ব্যঙ্গের, কাজেই ছোকরার মুখের কথা শেষ হওয়ার পরও যে ব্যঙ্গ ভাব কয়েক সেকেন্ডের জন্য ছিল, তা আমার চোখে পড়েছিল। বয়স 20-22-এর মধ্যে, পরনে জিন্স আর গোলগলা চকরা বকরা গেঞ্জি, গলায় নকল সোনার হার আর বাঁ হাতে শেকলের মতো রূপোর ঢিলে বালা। আজকাল যা স্টাইল। যাকে চলো আগে কফি খেয়ে চাঙ্গা হওয়া যাক। তারপর ময়ূরগড় কিভাবে যাব আমরা? চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। একটা কফির স্টলে গিয়ে পেপার কাপে কফি খাওয়া হলো। সেই সময় আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। জুলাই মাসে বৃষ্টি হতেই পারে, কিন্তু এই বৃষ্টির রাতে ময়ূরগড় কিভাবে যাওয়া হবে বুঝতে পারছিলাম না। কর্নেল পিঠে কিটব্যাগটা এঁটে ডান হাতে অন্য একটা ব্যাগ নিয়ে বললেন, এসো
বৃষ্টিতে ভিজে যাব যে। কর্নেল ঘড়ি দেখে বললেন, স্টেশনের গেটে গেলেই আশা করি ব্যবস্থা হয়ে যাবে। বৃষ্টির জন্য স্টেশনে ক্রমে ভিড় জমছিল। গেটের কাছে যেতেই ভিড় ঠেলে খাকি রঙের উর্দি পরা একটা রোগাটে চেহারার লোক এসে কর্নেলকে সেলাম ঠুকল। সে হাসি মুখে বলল, মুখার্জি সাহেব আমাকে গেটে ওয়েট করতে বলেছিলেন, তো ট্রেন তো এসে চলে গেল। আমি সোচ করছিলাম কি কর্নেল সাহেব কি আসলেন না। কফি খাচ্ছিলুম ইসমাইল। তো তুমি কেমন আছো? আমি ঠিক আছি সাহেব। এক মিনিট, হ্যাঁ, আমি গাড়িটা সিঁড়ির কাছে নিয়ে আসছি। বললুম, বাহ, তার মানে সব ব্যবস্থা পাকা? হ্যাঁ, পাকা। মুখার্জি সাহেব হলেন ময়ূরগড় বন দপ্তরের বড় কর্তা, পার্বতীনাথ মুখার্জি। তুমি খিচুড়ি ইলিশ খেয়ে যখন ঘুমোচ্ছিলে তখন ট্রাঙ্ক কলে ওকে জানিয়েছিলুম আমরা যাচ্ছি। ময়ূরগড়ে কি বন জঙ্গল আছে নাকি? ময়ূরগড়ে নেই, কাছাকাছি আছে। আমরা মনোরঞ্জন রায়ের বাড়িতে উঠছি না, অন্তত অবস্থা না বুঝে উঠছি তার বাড়ি থেকে এই আধ কিলোমিটার দূরের বন বাংলোতে। অবশ্য বাংলোটা জঙ্গলের ভেতরে নেই, আছে জঙ্গলের সীমানায় একটা টিলার গায়ে, নিচে একটা ঝর্ণা আছে। ঝর্ণার পথটা কিন্তু রহস্যময়। কেন? পোড়ো খনি এলাকা ওটা। খনির খাদ ভেতর দিয়ে লুকোচুরি খেলতে খেলতে এগিয়ে গেছে দামোদর নদের দিকে। ব্রিটিশ আমলের খনি সব, অভ্র, ডলোমাইট, আরও কত রকমের খনি ছিল। এখন আর কিছুই নেই। এসো, গাড়ি এনেছি ইসমাইল। ইসমাইল ছাতি বের করে দরজা খুলছিল। কর্নেল বৃষ্টির তোয়াক্কা না করেই গাড়িতে ঢুকলেন। আমি ইসমাইলের ছাতির তলায় সিঁড়ি বেয়ে নেমে গেলুম। গাড়ি স্টার্ট দিয়ে ইসমাইল বলল, মুখার্জি সাহেব জিপ নিয়ে আসতে বলেছিলেন, তো পরে উনি সোচ করলেন কি বর্ষাতে জিপে করে এলে কর্নেল সাহেব ভিজে যাবেন, তাই অ্যাম্বাসেডর গাড়ি দিলেন। এই গাড়ি ওনার নিজেরই গাড়ি সাহেব। আলোকিত এলাকা পার হয়ে গাড়ি অন্ধকারে হেডলাইট জেলে সাবধানে ছুটছিল। দুধারে ঝোপঝাড়, কখনো উঁচু গাছের সারি চোখে পড়ছিল। জিজ্ঞেস করলুম, তা ইসমাইল, এখান থেকে ময়ূরগড় কত দূর? ও দেখিয়ে সাহেব, রাস্তার মধ্যিখানে একটা বড় পাথর ফেলেছে হারামজাদা শয়তানরা। এই রাস্তায় রাতে রাহাজানি করে ডাকাতরা। তুমি হেডলাইট জ্বালা রাখো বলে কর্নেল বাইনোকুলারে কিছু দেখে নিলেন। তারপর শার্টের ভেতর হাত ঢুকিয়ে তাঁর রিভলভার বের করলেন। আস্তে আস্তে বললেন, ইসমাইল, তুমি আস্তে এগিয়ে চলো। দুটো লোক ডান দিকে শালগাছের আড়ালে বসে আছে। ইসমাইল একটু দ্বিধার পর এগিয়ে চলল। এতক্ষণে পাথরটা দেখতে পেলুম। পাথরটার ডাইনে বা বাঁদিক দিয়ে গাড়ি যাবে না। পাথরটার কাছাকাছি যেতেই দুটো মুখোশ পরা লোক ডান দিক থেকে বেরিয়ে এলো। একজনের হাতে ভোজালি, অন্যজনের হাতে লম্বা একটা দা। গাড়ি পাথরটার হাত 10 দূরে থামল। তারপরই কর্নেল দরজা খুলে নেমে রিভলভার থেকে তাদের পায়ের কাছে গুলি ছুড়লেন। অমনি তারা লাফ দিয়ে উঠে শালবনের ভেতরে ঢুকে পড়ল। কর্নেল শালবনের দিকে আরও একবার গুলি ছুড়লেন। তারপর হেঁট হয়ে পাথরটা ঠেলে সরিয়ে দিলেন। ইসমাইল হাসতে হাসতে বলল, ডাকুরা সোচই করতে পারেনি যে গাড়িতে কে আছেন। কর্নেল এসে বললেন, আশা করি আর হামলা হবে না। গাড়ি আবার চলতে থাকল। বৃষ্টির মধ্যে এই আকস্মিক হামলায় আমি হতবুদ্ধি হয়ে বসেছিলুম। একটু পরে বললুম, কি সর্বনেশে লোক ওরা কর্নেল! আশ্চর্য, আমি কল্পনাও করিনি। তার চেয়েও আশ্চর্য, তোমার কাছেও লাইসেন্সড ফায়ার আর্মস আছে। তুমি সেটার কথা ভুলেই গিয়েছিলে। তুমিও বাঁদিক থেকে নেমে রিভলভার বার করে ওদের মাথার উপর দিয়ে গুলি ছুঁড়লে ওরা আতঙ্কে মূর্ছিত হতো। তখন ওদের অস্ত্র কেড়ে নিয়ে ওদের দিয়েই পাথরটা সরানো যেত। এ বাবা, আসলে আমি না একটু হকচকিয়ে গিয়েছিলাম। ভবিষ্যতে যেন আর হকচকিয়ে যেও না। বলে কর্নেল এক টুকরো ভেজা কাগজ দেখালেন। তাতে লাল ডট পেনে বড় বড় হরফে লেখা আছে, সাবধান। বললুম, এটা কোথায় ছিল? পাথরটার তলায়, তাই বেশি ভিজে যায়নি। কি সর্বনাশ! তাহলে এ কি সেই ভূতনাথ হাজরার আয়োজন? হতে পারে, তবে বোঝা যায় লোক দুটো আমাদের নিছক ভয় দেখাতে এসেছিল, যাতে আমরা গাড়ি ঘুরিয়ে দুর্গাপুরের দিকে যাই। জয়ন্ত, ওরা যার লোকই হোক, সে চায় না আমি ময়ূরগড়ে যাই। কিন্তু সে টের পেল কি করে? সম্ভবত রায়মশাইয়ের ফোন ওরা ট্যাপ করে রেখেছে। কথাটা শুনে আমি এবার আমার হ্যান্ডব্যাগের চেন খুলে আমার রিভলভারের বাঁটটা মুঠোয় ধরে বসে রইলুম। মনে পড়ল, বাড়ি থেকে বেরোনোর সময় কর্নেল বলেছিলেন,
সব সময়ের জন্য তৈরি থাকতে হবে জয়ন্ত। সম্ভবত আমরা এমন পথে যাত্রা শুরু করেছি যেখানে পায়ে পায়ে বিপদ আসতে পারে। কেন বলেছিলেন তখন তার জবাব পাইনি, কিন্তু এখন যা দেখছি আমাদের পথে সত্যি বিপদ ওত পেতে বসে আছে। বনবাংলোয় অবশ্য নির্বিঘ্নে পৌঁছেছিল। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল। বাংলোটা বেশ সুন্দর, বিদ্যুৎও আছে। কেয়ারটেকার কাম পাচক সিদ্ধেশ্বর কর্নেলের পরিচিত, চৌকিদার সুখরামও তাই। বুঝলুম কর্নেল এই বাংলোয় আগেও এসেছিলেন। রাতের খাওয়ার পর বারান্দায় বসে কর্নেল সিদ্ধেশ্বরের সঙ্গে কথা বলছিলেন। সিদ্ধেশ্বর কটকের লোক। এই বাংলোতে তার 10 বছর কেটে গেছে। বন জঙ্গল আর অর্কিডের খোঁজখবর নিতে নিতে কর্নেল বললেন, আচ্ছা সিদ্ধেশ্বর, কাগজে পড়েছি ময়ূরগড়ের জমিদার বাড়ি থেকে নাকি অনেকগুলো ঘড়ি চুরি হয়ে গেছে। সিদ্ধেশ্বর মেঝে পা ছড়িয়ে বসেছিল। সুখরামও একটু তফাতে উবু হয়ে বসে মাঝে মাঝে কথা বলছিল। কর্নেলের কথার জবাবে সিদ্ধেশ্বর বলল, শুনেছি তো চুরি গেছে, তবে আমার কি মনে হয় জানেন স্যার, বাড়ির লোকেই না চুরি করে কাউকে বেচে দিয়েছে। রায়মশাইয়ের ঘর না কেল্লা আপনিই তো দেখেছেন, বলুন বাইরের কে ওই কেল্লায় ঢুকতে পারবে? ঘরের লোক বলতে কে? আগে রায়মশাইয়ের বাড়িতে ওর দুঃসম্পর্কের এক ভাগ্নে আছে, তবে সে বড়ই নেশাখোর আর উড়নচণ্ডী। আর আছে পুরনো কাজের মেয়ে সৌদামিনী, তার স্বামী শশধর 2 বছর আগে মারা গেছে। ছেলে রাজু মায়ের কাছেই থাকে। রাজুরও বদনাম আছে, শুধু মাস্তানি করে বেড়ায়। আর রায়মশাই তো বিয়েই করেননি, তা তো আপনি জানেন। ও হ্যাঁ, সেই পিনাকিবাবুর কথা মনে আছে আপনার? রায়মশাইয়ের বাবার আমলের কর্মচারী। পিনাকিবাবু এখনো আছেন ও বাড়িতে? আছেন তো, যাবেন আর কোথায়। উনিও তো রায়মশাইয়ের মতন বিয়ে করেননি। বুড়ো মানুষ, বাড়ির সব কাজকর্ম উনিই করে দেন। ঘড়িগুলোতে তো উনিই বরাবর দম দিতেন। রায়মশাইয়ের খুব কাছের লোক বলতে উনিই। মানে রায়মশাই পিনাকিবাবুকে বিশ্বাস করেন? সিদ্ধেশ্বর হাসল। না করে আর উপায় কি বলুন। রায়মশাইয়ের ভাই সুরঞ্জনবাবুর খবর জানো? উনি তো দুর্গাপুরেই থাকেন, শুধু কালী পুজোর সময় ফ্যামিলি নিয়ে দাদার বাড়ি আসেন। কালী পুজো তাহলে এখনো চালু আছে জমিদার বাড়িতে? আছে, তবে সেই আগের মতন জাঁকজমক আর হয় না। ওই নমনম করে নেহাত দায়সারা পুজো হয় আর কি। আর আপনি তো জানেন রায়বাড়ির কালী বিসর্জন হয় না। অষ্টধাতুর কালী প্রতিমা। এই সময় সুখরাম হাই তুলে বলল, দৌড়োজ আগে আমি সন্ধ্যের টাইমে বাড়ি থেকে আসছিলাম, তো দেখলাম কি পুটুবাবু আর রাজু মাঠ থেকে আসছে। আমাকে দেখে আচানক ছুপা হয়ে গেল। মালুম হলো না কাহে ছুপা হয়ে গেল। রাজু বহুত হারামি লড়কা আছে কর্নেল সাহেব। পশ্চিমের মাঠ মানে তো পড়োখনি এলাকা। জি হ্যাঁ সাব। সিদ্ধেশ্বর হাসল। হ্যাঁ স্যার, আমিও কয়েকবার এই বাংলো থেকে দেখেছি। ওরা দুজনে ঝর্ণার ধারে বসে আছে, লুকিয়ে গাঁজা খেতে যায় হয়তো। আবার হঠাৎ বৃষ্টি এলো, জোরালো বৃষ্টি। কর্নেল বললেন, আচ্ছা সিদ্ধেশ্বর, তোমরা গিয়ে শুয়ে পড়ো। রাত 11টা বাজে, আমরাও শুয়ে পড়ি। হ্যাঁ, এই বাংলোয় মশার উৎপাত নেই তো? না স্যার, উঁচু জায়গা, সবসময় খুব হাওয়া। দেখবেন ফ্যানের হাওয়াতে শীত করবে, তবে মশা হয় ওই শীতের সময়, সেও সামান্য। ওরা উঠে বাংলোর বারান্দা দিয়ে পেছনে চলে গেল। আমরা ঘরে ঢুকলুম। বললুম, জানলাগুলো কি খোলা থাকবে কর্নেল? থাকবে, তোমার ভয়ের কারণ নেই জয়ন্ত। বাংলোর চারিদিকে আলো। এখানে শিল্পনগরী দুর্গাপুর থেকে বিদ্যুৎ আসে বলে লোডশেডিং হয় না। তাছাড়া চারিদিকের বাউন্ডারি ওয়ালের মাথায় 5 ফুট উঁচু কাঁটা তারের বেড়া। গেট তালাবন্ধ থাকে। আর সুখরামকে দেখলে ওর কান ঘুমের মধ্যেও যেন জেগে থাকে। সুখরাম একসময় এই মুলুকের সেরা কুস্তিগির ছিল। এখন বয়স হয়েছে, তবু পুরনো সুনামের জোরে লোকেরা ওকে খুব সমীহ করে চলে। হ্যাঁ, তোমাকে বলা উচিত, সুখরাম একবার এই বাংলোর কাছে একটা মানুষ খেকো বাঘকে টাঙিতে কুপিয়ে মেরেছিল। সরকার থেকে সেই জন্য তাকে 5,000 টাকা বকশিশ দেওয়া হয়। জঙ্গলে এখনো বাঘ আছে নাকি?
রিজার্ভ ফরেস্টে বাঘ থাকবে না? হাতি, ভালুক, শুয়োরও আছে, পাইথন সাপও আছে। তবে তোমার তাতে ভয়ের কিছু নেই, কোনো হিংস্র জানোয়ার এই বাংলোয় ঢুকতে পারবে না। নতুন জায়গায় গেলে যদিও আমার সহজে ঘুম আসে না, কিন্তু বৃষ্টির রাতে এমন নিরাপদ বন বাংলোতে আমার স্বস্তির সঙ্গে ঘুমও এসে গিয়েছিল। ঘুম ভাঙল সকাল 7টা নাগাদ। সিদ্ধেশ্বর বেডটি এনে ডাকছিল। কর্নেলকে দেখতে পেলুম না। জিজ্ঞেস করলে সিদ্ধেশ্বর বলল, কর্নেল সাহেব ভোরবেলা বেরিয়েছেন। ওর স্বভাব তো জানি স্যার, অর্কিড বা প্রজাপতি কিংবা ধরুন কোনো পাখির পিছনে ঘোরাঘুরি করে বেড়াচ্ছেন। সকালে বৃষ্টি ছিল না, ভাঙাচোরা মেঘের ফাঁকে রোদ ঝলমল করছিল। বেডটি খেয়ে বারান্দায় গেলুম। সকালের রোদে চারপাশটা দেখে চোখ জুড়িয়ে গেল। পূর্বে দূরে ময়ূরগড় দেখা যাচ্ছিল, রীতিমতো ছোট শহর। উত্তরে অসমতল সবুজ বনভূমি আর উঁচু নিচু টিলা পাহাড়। পশ্চিমে ঢেউ খেলানো মাঠ, প্রকাণ্ড সব পাথর আর টাঁড় মাটি, কদাচিৎ কোথাও ঝোপঝাড় বা গাছ। বাংলোর নিচেই পশ্চিমে একটা ঝর্ণা ছোট নদীর মতো বয়ে চলেছে। বর্ষাকাল বলে জলটা একটু ঘোলাটে দেখাচ্ছিল। ঝর্ণাটা এসেছে উত্তর দিকের বনভূমির ভেতর থেকে এবং বাংলোর কাছাকাছি বেঁকে পশ্চিম বাহিনী হয়েছে। পশ্চিমের অসমতল মাঠটাই যে খনি এলাকা ছিল তা বোঝা যাচ্ছিল। বাথরুম সেরে নিয়ে আবার বারান্দায় এলুম। তারপর চোখে পড়ল সেই পোড়ো খনি এলাকার একটা ঢিবির মাথায় আমাদের বৃদ্ধ প্রকৃতিবিদ বাইনোকুলারে কিছু দেখছেন। তারপর তিনি ঢিবি থেকে নেমে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হলেন তো হলেনই, প্রায় আধ ঘন্টা তাকে আর খুঁজে পেলুম না। সিদ্ধেশ্বর সাইকেল নিয়ে লনে এসে বলল, বাজারে যাচ্ছি স্যার, চা কফির দরকার হলে শুক্রামকে ডাকবেন, আর ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে। আসছি স্যার। পূর্ব দিকে যে রাস্তা দিয়ে আমরা রাত্রে এসেছি তার মোড়ে কর্নেলকে এতক্ষণে দেখতে পেলুম। তার পেছনে একটা সাদা গাড়ি আসছিল। গাড়িটা তার কাছে থেমে গেলে কর্নেল ঢুকে গেলেন। বুঝলুম ইসমাইল গাড়ি আনছে। হর্ন শুনে সুখরাম গেট খুলে দিল। গাড়িটা এসে পোর্টিকোর তলায় থামল। কর্নেল বেরিয়ে বললেন, মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। মর্নিং বস। আচ্ছা, আপনি পোড়োখনির মাঠের ঢিবিতে দাঁড়িয়ে বাইনোকুলারে কি ভূতনাথের কোনো চালাকে দেখছিলেন? না, লাল ঘুঘুর ঝাঁক দেখছিল। ওরা টাঁড় জমিতে বসেছিল, কিন্তু বড্ড চালাক, ছবি তুলতে দিল না। কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে কফি পানের পর কর্নেল বললেন, চলো জয়ন্ত, জমিদার বাড়ি যাওয়া যাক। গাড়িতে জমিদার বাড়ি যেতে মিনিট 10 লাগলো। বাড়িটা শহরের উত্তর পূর্ব কোণে একটা উঁচু জমিতে জীর্ণ চেহারায় দাঁড়িয়ে আছে। গড়নে কতকটা ক্যাসেল বা দুর্গ প্রাসাদের মতো। চারদিকে উঁচু গাছ, লোহার প্রকাণ্ড গেট, বাড়ির ভেতর জেলখানার মতো উঁচু বাউন্ডারিওয়ালা। ফুলবাগান আগাছায় ঢাকা পড়েছে। পাম গাছ, বর্মি বাঁশের ঝাড়, কত রকমের বিদেশি গাছপালা জঙ্গল হয়ে আছে। হর্ন শুনে একজন বৃদ্ধ ভদ্রলোক এসে গেট খুলে দিয়ে কর্নেলকে দেখে করজোড়ে নমস্কার করলেন। তার দাড়ি, চূড়ো বাঁধা চুল আর কপালে সিঁদুরের ছোপ মুখে সাধু সন্ন্যাসীর আদল ফুটিয়েছে, কিন্তু গায়ে সাদা ফতুয়া আর পরনে ধুতি, বাঁ হাতে রিস্ট ওয়াচ, পায়ে সাদাসিধে চপ্পল। গাড়ি পোর্টিকোর সামনে থামলে কর্নেল বেরুলেন। তিনি বললেন, পিনাকি বাবু, কেমন আছেন? মায়ের আশীর্বাদে একরকম কেটে যাচ্ছে স্যার। একটু আগে রায়মশাই আপনাদের আসার কথা বলছিলেন। গেস্ট রুম গুছিয়ে রেখেছি। আমরা বনবাংলায় উঠেছি পিনাকি বাবু, আপনাকে ব্যস্ত হতে হবে না। এটা স্যার ঠিক করেননি, রায়মশাই দুঃখ করবেন। আসুন, ওর শরীর আগের মতো জুৎসই নেই। তাতে গত সপ্তাহে যে সাংঘাতিক ঘটনা ঘটে গেল। সিঁড়ি বেয়ে আমরা বারান্দায় উঠলুম। তারপর বারান্দার শেষ প্রান্তে গিয়ে আবার ঘোরালো কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় গেলুম। সিঁড়ির দুধারে দেয়ালে ডাক্তার চক্রবর্তী ছোটবেলায় নাকি অনেক ঘড়ি দেখেছিলেন। এখন সেসব নেই।
দোতলার বারান্দায় ছড়ি হাতে এক দীর্ঘকায় গৌরবর্ণ প্রৌঢ় ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। পরনে পাজামা আর তাঁতের ছাইরঙা পাঞ্জাবি, সুচলো পুরু কাঁচা পাকা গোঁফ আর ঝাঁকড়া চুল, সব মিলিয়ে তার চেহারায় বনেদি আভিজাত্যের ছাপ স্পষ্ট। নমস্কার করে গম্ভীর মুখে বললেন, আসুন কর্নেল সাহেব। ফরেস্ট ডিপার্টমেন্টের মুখুজ্জে একটু আগে আমাকে টেলিফোনে জানালো আপনারা তাদের গেস্ট। যাই হোক, আপনার যা ইচ্ছা। পিনাকিদা, তুমি সদুকে গিয়ে একটু কফি করতে বলো। আর হ্যাঁ, পুটু আছে? পুটুবাবু কি বাড়িতে বসে থাকার ছেলে? বোধ করি ক্লাবে আড্ডা দিতে গেছেন। আর রাজু? রাজুকেও ভোরবেলা থেকে দেখছি না। শুধুকে জিজ্ঞেস করেছিলাম, বলল কোন চুল হয়ে গেছে কে জানে। ঠিক আছে, তুমি যাও। আসুন কর্নেল সাহেব। একটা বিশাল ঘরে আমরা গিয়ে ঢুকলুম। ঘরের শেষ প্রান্তে একটা উঁচু মেহগনি কাঠের নকশাদার পালঙ্ক, সব আসবাবই সেকেলে। কিন্তু চোখে পড়ল চারদিকের দেওয়ালে শুধু ঘড়ি আর ঘড়ি, গোল, ডিমালো, চৌকো, ছোট বড় অদ্ভুত গড়নের সব ঘড়ি। অনেক ঘড়িতে দোলক আছে। ঘর ভরে যাচ্ছে টিকটিক শব্দে। আমার কানে বিরক্তিকর, কিন্তু রায়মশাইয়ের তো কান সওয়া। খাটের কাছাকাছি সোফা সেট আর ডিভান, ইতস্তত সাজানো ব্রোঞ্জ, পেতল, কালো পাথর আর মার্বেলের বিচিত্র ভাস্কর্য। আলমারিতে আলমারিতে পুরনো বই। আমরা সোফায় গিয়ে বসলুম। রায়মশাই মুখোমুখি ডিভানে বসলেন। তারপর কর্নেল আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। রায়মশাই বললেন, দৈনিক সত্যসেবক পত্রিকা এখানে আসে, তবে আমি ইংরেজি পেপার রাখি। খবরটা ওই হ্যাঁ, দুর্গাপুরের কোনো সাংবাদিক পুলিশ সূত্রে পেয়ে সব কাগজকে বিলি করেছিল। সুরঞ্জন কাল সকালে জিপে চেপে ছুটে এসেছিল। ওকে বললুম 6টা ঘড়ি বারান্দায় ছিল, সেইগুলো চোরেরা খুলে নিয়ে চলে গেছে। ওগুলো তত কিছু উঁচু দরের জিনিসও নয়। সুরঞ্জন দুপুরে খেয়ে চলে গেল। কর্নেল বললেন, কিন্তু আপনার বিপদটা কি? রায়মশাই আস্তে আস্তে বললেন, গত 1 মাস যাবৎ কে বা কারা ডাকে একটা করে চিঠি পাঠাচ্ছে। মোট 5খানা চিঠি পেয়েছি। পোস্ট অফিসের ছাপ খুব অস্পষ্ট। একটা চিঠির স্ট্যাম্পের ওপর ছাপ আবছা হলেও পড়তে পেরেছিলুম পানাগড় থেকে ডাকে ফেলা হয়েছে। অমনি বলে উঠলুম, কর্নেল, সেই ভূতনাথ হাজরা। কর্নেল আমার কথায় কান না দিয়ে বললেন, চিঠিগুলো দেখি। রায়মশাই একটা টেবিলের ড্রয়ার চাবি দিয়ে খুলে একগোছা খাম আনলেন। বললেন, সব চিঠিতেই লাল ডট পেনে শুধু একটা ছড়া লেখা, তলায় একটা মরার খুলি আঁকা। আপনি দেখুন। তবে আশ্চর্য, এই ছড়াটা ছোটবেলায় আমার ঠাকুরদা আমাদের 2 ভাইকে মুখস্থ করিয়েছিলেন। এ ছড়া আমরা ছোটবেলায় সুর ধরে আওড়াতুম। কর্নেল ততক্ষণে চিঠিগুলো বের করে ফেলেছেন। তারপর আতস কাজ দিয়ে খামের স্ট্যাম্পে ডাকঘরের ছাপ পড়ার চেষ্টা করছেন। রায়মশাই বললেন, ছড়াটা অদ্ভুত, মাথামুন্ডু বোঝা যায় না। শুনুন বলি, হিকুড়ি ডিকুড়ি ডক, নকড়ি ছকড়ি ক্লক, 10টি 12টি পাক, বাজিলে চিচিং ফাঁক। কর্নেল এবার চিঠিগুলোতে চোখ বুলিয়ে বললেন, সব চিঠিতে একই হাতের লেখা, ওই ছড়া। হিকরি ডিকরি ডক একটা ইংরেজি পদ্যের লাইন ছেলেবেলায় পড়েছিলাম, ঘড়ির শব্দের অনুকরণ। হ্যাঁ, ঠাকুরদা ওই লাইনটা বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু ছড়াটার বাকি অংশের অর্থ শোনাবার আর সুযোগ পাননি। হঠাৎ উনি মারা যান। ভুল হতেও পারে, তবে একটা চিঠি কলকাতার জিপিওতে পোস্ট করা, 2টো চিঠি দুর্গাপুর থেকে, একটা বর্ধমান আর একটা পানাগড় থেকে। এই সময় পিনাকিবাবু ট্রে হাতে ঘরে ঢুকলেন। সেন্টার টেবিলে ট্রে রেখে বললেন, আমি বাজারে যাই রায়মশাই। সাহেবরা তো বাংলোতে উঠেছেন, নাকি দুপুরবেলাটা এখানে? না পিনাকিবাবু, যখন আসবো এ বাড়িতে তখন জানিয়েই আসবো এবং খাবো। রায়মশাই পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে পিনাকিবাবুকে দিলেন। তারপর বললেন, সদুকে বলে যাও পিনাকিদা, পুটু হোক কি রাজু হোক এই সিঁড়ি দিয়ে যেন না ওঠে। বাইরে থেকে সিঁড়ির দরজা সদুকে আটকে দিতে বললো, কেমন? পুটু এলে হলঘরের ভেতরের সিঁড়ি দিয়ে যেন নিজের ঘরে যায়।
আর শোনো, দেখে যাও বারান্দায় এ ঘরে আসার পার্টিশন ওয়ালের দরজা ভেতর থেকে আটকানো আছে কিনা। পিনাকিবাবু চলে গেলেন। কর্নেল বললেন, এবার বলুন, বারান্দার 6টা ঘড়ি কিভাবে চুরি গেল? রায়মশাই বললেন, আজ তো শুক্রবার, গত সপ্তাহের শনিবার রাত্রে কি করে যে চোর ঢুকলো আমি বুঝতে পারছি না। বাবার আমলে আপনার মনে পড়বে, সিঁড়ি থেকে 3টে ঘড়ি চুরি যাওয়ার পর দোতলার বারান্দায় সিলিং পর্যন্ত দেওয়াল গাঁথা হয়েছিল হল ঘরের ভেতরকার সিঁড়ি দিয়ে উঠে কেউ যাতে ওই ঘরে না আসতে পারে। মজবুত একটা দরজা অবশ্য বসানো হয়েছিল। ওটা আমি রোজ রাত্রে চেক করে তবেই শুই। যে সিঁড়ি দিয়ে আপনারা উঠলেন সেটাও ভেতর থেকে আটকে দিই। আবার বারান্দায় ঢোকার মুখে সিঁড়ির মাথায় আর একটা দরজা দেখলেন, ওটাও ভেতর থেকে বন্ধ রাখি। এদিকে বারান্দার থামে গ্রিল আছে। তাহলে চোর ঢুকলো কোন পথে? এটাই অদ্ভুত। সেদিন আপনি কত রাতে শুয়েছিলেন? রাত 10:30টায় আমি ঘরের দরজা এঁটে শুয়ে পড়ি। ওটা তো অ্যাটাচড বাথরুম? হ্যাঁ, ওটা ঠাকুরদার আমলে তৈরি, কিন্তু আমি বাথরুমের দরজার হ্যাচকল টেনে আটকাতে কখনোই ভুলি না। আপনি কি শনিবার সন্ধে বা তারপর কোনো কারণে নিচে নেমেছিলেন? রায়মশাই তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ, মনে পড়ে গেল। রাজুকে সৌদামিনী পেটাচ্ছিল, চেঁচামেচিও হচ্ছিল খুব, তাই বিরক্ত হয়ে আমি নিচে নেমে গিয়েছিলাম। অবশ্য মিনিট 5 পর ফিরেও ছিলাম। অতএব আমার মতে ওই সুযোগে চোর ঢুকে সম্ভবত আপনার খাটের তলায় লুকিয়েছিল। এটা পাটিগণিতের অঙ্ক রায়মশাই, যেমন কিনা ওই হিকোরি ডিকোরি ডক। তা সম্ভব, খুবই সম্ভব, কারণ আমি ঘুমের ওষুধ খেয়ে শুই। কিন্তু আপনি হিকোরি ডিকোরি ডক ছড়াটাকে পাটিগণিতের অঙ্ক বলছেন কেন? কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, মনে হচ্ছে কোনো অঙ্কের সূত্র এতে নিশ্চয়ই লুকোনো আছে। তা না হলে আপনার ঠাকুরদাই বা এটা আপনাদের 2 ভাইকে মুখস্থ করাবেন কেন? এবং সেই ছড়া লেখা চিঠি বা কেউ ডাকে পাঠিয়ে আপনাকে মৃত্যুর ভয় দেখাবে কেন? হ্যাঁ, আসলে মরার খুলিয়েকে পাঠাচ্ছে বলেই আমি সত্যি ভয় পেয়েছি। আমি কফি খেতে খেতে ঘড়িগুলো ঘুরে ঘুরে দেখছিলুম। বললুম, আচ্ছা, কোন একটা ঘড়িতে ঘন্টার সময় হলে খুদে একটা পাখি এসে ঘন্টিতে ঠোকরায় শুনেছি, সেটা কোথায়? ওই যে বেটে চ্যাপটা ঘড়িটা দেখছেন। এতক্ষণে ঘড়িটা চোখে পড়ল। দোলকের তলায় একটা সরু দাঁড়ে খুদে পেতলের পাখি বসে আছে। বললুম, ওটা বাজে? হ্যাঁ, একটু পরেই 10টা বাজবে, তখন দেখবেন। আরেকটা ঘড়িতে নাকি সিঁড়ি বেয়ে খুদে সাহেব এসে ঘন্টি বাজায়। সেটাও আছে। ওই দেখুন বড় চৌকো ঘড়িটা, সিঁড়িটায় আলো পড়েনি, তবে ঘন্টার সময় হলেই টুপি পরা সাহেব হাতুড়ি হাতে নামতে শুরু করলে চোখে পড়বে। ঘড়িগুলো কি সব একসঙ্গেই বাজে? প্রায় একসঙ্গেই বাজে, 1-8 সেকেন্ড কোনোটা আগে পরে বাজে, এই যা। রায়মশাই উঠে গিয়ে আমাকে ছড়ি দিয়ে ঘড়ি দেখাতে শুরু করলেন। আমিও ওর কাছে গেলুম। উনি বললেন, 3টে বাদে 15টা ঘড়ি এখনো সচল, রাইট টাইম দেয়। আর ওই 3টে আমি বাবার আমলেও বাজতে শুনিনি, তবু ঠাকুরদার স্মৃতি হিসেবে টাঙানো আছে। বলে 3 দেওয়ালে 3টে ঘড়ি তিনি দেখিয়ে দিলেন। জিজ্ঞেস করলুম, আচ্ছা, 15টা ঘড়িতেই কি রোজ দম দিতে হয়? হ্যাঁ, ঠিক সকাল 8টায় দম দিতে শুরু করি, তবে আমি একা পারি নে, হাত ব্যথা হয়ে যায়। পিনাকিদাও দম দেয়, আর মাঝে মাঝে বছরে অন্তত একবার কারিগর ডেকে এনে ওই অয়েলিং করাতে হয় মাত্র। কর্নেল বললেন, কারিগর মানে সেই অঘোরবাবু? অঘোরবাবু 2 বছর আগে মারা গেছেন। ওর ছেলে নরেনও পাকা কারিগর আর খুব বিশ্বাসী। নরেন গত শীতে অয়েলিং করে দিয়ে গেছে, কিন্তু কোনো ঘড়ি গন্ডগোল করেনি এ পর্যন্ত। শুধু ওই 3টে ঘড়ি অঘোরবাবু বা তার ছেলে সচল করতে পারেননি, 3টেই নাকি বিগড়ে গেছে। রায়মশাই ডিভানে এসে বসলেন। আমিও এবার সোফায় এসে বসে পড়লুম। কর্নেল চুরুট ধরালেন। তারপরেই ঘড়িগুলো থেকে আশ্চর্য মিঠে সেতারের ঝংকারের মতো শব্দ শোনা গেল। সেই বাজনার বর্ণনা দেওয়া অসম্ভব। মনে হলো সারা ঘর জুড়ে মন মাতানো অর্কেস্ট্রা বাজছে। আমরা যেন এক মধুর অর্কেস্ট্রার ধ্বনি ঝংকারের মধ্যে ভেসে চলেছি। আচ্ছন্ন হয়ে বসে রইল। সেই ঘড়ির পাখি বা আরেকটা ঘড়ির সাহেবকে যে দেখব,
সে কথা মনেই রইল না। বললুম, অপূর্ব, অসাধারণ, এ যেন জাদুকরের তৈরি এক মায়া জগৎ রায়মশাই। কর্নেলের মুখের ভাব কিন্তু নির্বিকার। লক্ষ্য করে একটু অবাক হলুম। রায়মশাই বললেন, বারান্দার 6টা ঘড়ি চুরির জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। পুলিশ যা করার করুক, কিন্তু ওই চিঠিগুলো হিকরি ডক। ভেবেছিলুম কর্নেল এবার উঠবেন, কিন্তু উঠলেন না। সোফায় হেলান দিয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে কিছু চিন্তা ভাবনার পর বললেন, এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই রায়মশাই। হ্যাঁ, করুন। পানাগড়ের ভূতনাথ হাজরা এই নামে বেঁটে মোটাসোটা গুঁফো কোনো ভদ্রলোককে আপনি চেনেন? ভূতনাথ হাজরা? না তো। তবে বলুন। চেহারার যে বর্ণনা দিলেন, আমার দূর সম্পর্কের ভাগ্নে স্বপন, মানে পুটুর এক কাকার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। পুটু মানে আমার পিস্তত বোনের ছেলে। ওর বাবা মা বেঁচে নেই। পিস্তত বোন লতিকার অনুরোধে ওকে নিয়েছি। ইচ্ছা আছে যদি ওর স্বভাব চরিত্র শোধরায় তাহলে ওকে দত্তক নেব। তো ভদ্রলোকের গায়ের রং শ্যামবর্ণ, পুটুর উনি কাকা, মানে সেও বড় জটিল সম্পর্ক। লতিকার স্বামী ইন্দ্রনাথের ভাইরা ভাই কালীনাথ রায়চৌধুরী। গত বছর একদিন পুটু ওকে বাজারে দেখতে পেয়ে এ বাড়িতে এনেছিল। কালীনাথবাবুর পানাগড়ে কি যেন কারবার আছে। উনি আমাকে ঘড়ি বিক্রির লোভ দেখিয়েছিলেন। এইসব অ্যান্টিক ঘড়ির দাম নাকি 10-15 হাজার। আমি মুখের ওপর না বলে দিয়েছিলাম। গায়ের রং শ্যামবর্ণ, কপালের ডান দিকে ক্ষতচিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আরে তাকে আপনি চেনেন নাকি? চিনি। এবার বলুন, গত রবিবার আপনি ঘুম থেকে কখন উঠেছিলেন? 6টায়। রোজ 6টাতেই আমি উঠে পড়ি, মানে আমার ঘুম ভেঙে যায়। রাত্রেও তো ঘড়িগুলো বাজে, আপনার ঘুমের ব্যাঘাত হয় না? হয় বলেই তো শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে ঘুমের বড়ি খেয়ে শুই। রবিবার ঘুম ভাঙার পর এই ঘরের দরজা বন্ধ ছিল না খোলা ছিল? সমস্যা হলো কড়া ঘুমের ওষুধ, তাই 6টায় উঠি বটে, কিন্তু ঘোর কাটে না। তাই মনে পড়ছে না দরজা খোলা ছিল না বন্ধ ছিল। প্রথমে বাথরুমে ঢুকে তারপর বারান্দায় গিয়ে বসি কিছুক্ষণ। শুধু নিচ থেকে চা নিয়ে ডাকে, তখন বারান্দার দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে নিচের দরজা খুলি। চা খাওয়ার পর ঘোরটা কেটে যায়। তো সেদিন শুধুই সিঁড়ির দরজা আর বারান্দার দরজা খোলা দেখে উঠে এসেছিল। তারপর তারই চোখে পড়েছিল বারান্দার দেয়ালের 6টা ঘড়ি নেই। চোর আপনার ঘুমের ওষুধ খাওয়ার কথা জানে, সে পালঙ্কের তলায় লুকিয়েছিল। কিন্তু অতগুলো ঘড়ি একা সে কি করে নিয়ে গেল তা আমি বুঝতে পারছি না। একা নয়, তার এক বা একাধিক চেলা উঠোনের জঙ্গলের ভেতর লুকিয়েছিল হয়তো। পুলিশও তাই বলেছে। তবে পালঙ্কের তলায় কারো লুকিয়ে থাকার কথা তাদের মাথায় আসেনি। যাই হোক, সদুর ছেলে রাজুকে ধরে নিয়ে গিয়ে জেরা করেছিল। তার মুখ দিয়ে কিছুই বের করতে পারেনি পুলিশ। শেষে সদুর কান্নাকাটিতেই আমি রাজুকে ছেড়ে দিতে অনুরোধ করেছিলাম। তবে এ কথা ঠিক, রাজু বোকাবুদ্ধু গবেট প্রকৃতির ছেলে একটা। নেশা ভাঙ করে বলে মায়ের কাছে প্রচণ্ড মারও খায়। পুটুকে পুলিশ কিছু থানায় নিয়ে গিয়ে জেরা করে ছেড়ে দিয়েছিল। তার কথায় সন্দেহযোগ্য কিছু পায়নি পুলিশ। এমনকি পিনাকিদাকে আর সদুকেও পুলিশ জেরায় জেরবার করেছিল। পানাগড়ে আপনার পিস্তত বোনের নাম ঠিকানাটা চাই রায়মশাই। বলে কর্নেল কিটব্যাগের চেন খুলে খুদে একটা নোট বই বের করলেন। পকেট থেকে কলমটা টেনে নিলেন। রায়মশাই বললেন, লতিকা মজুমদার, ওর স্বামীর নাম ইন্দ্রনাথ মজুমদার। ইন্দ্রনাথ ডাক্তারি করে, তার মহামায়া নার্সিংহোম সবাই চেনে। হোমের পিছনেই তার পৈতৃক বাড়ি। কর্নেল নাম ঠিকানা লিখে বললেন, ডক্টর মজুমদারের নিশ্চয়ই টেলিফোন আছে? আছে। আমার লাইন এসটিডি নয়, আপনি চাইলে ট্রাঙ্ক কল করতে পারি। না। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। বললেন, আপনার টেলিফোন লাইনটা একটু পরীক্ষা করতে চাই। করুন, ওই তো টেলিফোন। না, প্রথমে টেলিফোন বক্স, তারপরে অন্যত্র। বক্স নিচের বারান্দায় আছে, একেবারে ওই গেটের কাছাকাছি। আপনি বসুন, আমি দেখে আসি। জয়ন্ত,
তুমি বরং আমার সঙ্গে এসো, তোমাকে দরকার হতেও পারে। রায়মশাই বিস্মিত হয়ে বসে রইলেন। কর্নেলের সঙ্গে আমি বেরিয়ে গেলুম। পোর্টিকোর সামনে গাড়িতে ঠেস দিয়ে ইসমাইল এক প্রৌঢ়ার সঙ্গে কথা বলছিল। প্রৌঢ়া কর্নেলকে দেখে করজোড়ে ঝুঁকে প্রণাম করল, বলল, কত বছর পরে এলেন কর্নেল সাহেব, ভালো আছেন তো? ভানু মারা গেছে শুনে কষ্ট হলো সৌদামিনী। সবই কপালের লেখন কর্নেল সাহেব। দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, খাচ্ছিল, দাচ্ছিল, হঠাৎ রাত্রিরে বুকে ব্যথা উঠল। ডাক্তারবাবু আসতে আসতেই সব শেষ। আচ্ছা, পরে কথা হবে। ইসমাইল, একটুখানি দেরি হবে, তাড়া নেই তো তোমার? কি যে বলেন স্যার, মুখার্জি সাহেবের হুকুম আছে, আপনি যেখানে যাবেন, যত টাইম থাকবেন, আমাকে হাজির থাকতেই হবে। কিছু সোচ করবেন না স্যার। কর্নেল বারান্দায় হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে গেটের কাছাকাছি টেলিফোন বক্সের সামনে গিয়ে দাঁড়ালেন। পিঠে কিটব্যাগটি আঁটা, বক্স বন্ধ ছিল, কিন্তু তালা আঁটা ছিল না। বক্স খুলে তিনি খুঁটিয়ে দেখলেন, তারপর বললেন, ওভারহেড লাইন। চলো তো বাইরে গিয়ে দেখি। গেটের একটা অংশ দিয়ে বেরিয়ে তিনি বাড়ির বাইরের দেওয়ালে সাঁটা কালো রবারের পাইপ দেখতে দেখতে থমকে দাঁড়ালেন। বাইনোকুলারে টেলিফোনের তার দেখতে থাকলেন। কালো পাইপ থেকে ফোনের তার পেরিয়ে একটা শাল কাঠের খুঁটিতে পৌঁছেছে। খুঁটির পেছনে একটা লম্বাটে গাছ। কর্নেল বললেন, বাহ, অদ্ভুত কৌশল। বললুম, কেন, কি ব্যাপার? খুঁটির মাথায় তারের মাত্র 2-3 সেন্টিমিটার জায়গায় রবার কেটে কেউ বা কারা আড়িপাতা খুদে টেপ জড়িয়ে রেখেছে। আড়িপাতা যন্ত্রটা কাঠের খাঁজে এমনভাবে বসানো, সহজে চোখেও পড়বে না। এইসব জাপানি খুদে যন্ত্র আজকাল সর্বত্র পাওয়া যায়। যন্ত্রটা দরকার মতো খুলে আনা যায়, তারপর টেপ রেকর্ডারে ঢুকিয়ে ফোনের কথাগুলো শোনা যায়। তাহলে তো খুঁটি বেয়ে উঠতে হবে। খুঁটিটা আঁকা বাঁকা, খাঁজও আছে, ওঠানামা সহজ কাজ। মনে হচ্ছে রায়মশাই সম্প্রতি অনেক টাকা খরচ করে টেলিফোন লাইন নিয়েছেন। বলে কর্নেল চারদিকে দেখে নিয়ে একটু হাসলেন। জয়ন্ত, তোমার তো মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং নেওয়া আছে। উঠে গিয়ে সাবধানে ওটা খুলে আনো তো, যেন মূল তার না ছেড়ে। চিয়ার আপ, গো। একটু ইতস্তত করে বললুম, ভেঙে পড়বে না তো? আমার ওজনে কি হবে জানি না, তবে এটা শাল কাঠ, তোমার ওজনে ওর কিছুই হবে না। অগত্যা বাঁকা অংশ আর খাঁজে পা রেখে সাবধানে উঠে খুদে টেপ যন্ত্রটা খুলে ফেললুম। এটার সঙ্গে জোড়া দেওয়া মিহি তারটুকু মূল তারের সঙ্গে জড়িয়ে দিলুম। একটু কালো টেপ কেটে সেলোফেন ছাড়িয়ে তারটাতে জড়িয়ে টিপে আটকে দিলুম। এবার নামতে তত অসুবিধে হলো না। পায়ে রবার সোলের খাঁজ কাটা জুতো। কর্নেলের সঙ্গে পাহাড় জঙ্গলের অভিযানে বেরোলে এই জুতো পরেই আসি। কর্নেল কালো টেপ আর আড়িপাতা যন্ত্রটা কিট ব্যাগে ঢুকিয়ে বললেন, চলো এইবার রায়মশাইয়ের কাছে যাই। গিয়ে দেখি রায়মশাই সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন, মুখে উত্তেজনার ছাপ। বললেন, জয়ন্তবাবু শালকাঠের খুঁটিতে উঠেছিলেন দেখছিলাম, কি ব্যাপার? বারান্দায় উঠে কর্নেল বললেন, আপনার টেলিফোনের লাইনে আড়িপাতা যন্ত্র আটকানো ছিল। কি অদ্ভুত। ঘরে ঢুকে আমরা সোফায় বসলুম। রায়মশাই আগের মতো মুখোমুখি ডিভানে বসলেন। কর্নেল বললেন, আপনার কি টেপ রেকর্ডার আছে? না তো, পুটুর আছে, রাজুরও একটা আছে, শুধু ছেলের বায়না মেটাতে কিনে দিয়েছে। এই খুদে টেপ যন্ত্রটা তাহলে সৌদামিনীকে বলে বা পুটুর কাছ থেকে টেপ রেকর্ডার কোনো ছলে চেয়ে নিয়ে গোপনে বাজাবেন। অন্তত গতকাল সকাল থেকে আজ আমরা আসবার সময় পর্যন্ত টেলিফোনে আপনার এবং অন্য কারো মধ্যে যা কথাবার্তা হয়েছে সব এতে রেকর্ড করা আছে। রায়মশাই বাগিং যন্ত্রটা হাতে নিয়ে বললেন, এ কাজ কার হতে পারে? যে ছড়া লিখে আপনাকে হুমকি দিচ্ছে তার। বুঝলাম, কিন্তু ছড়া লেখার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। রায়মশাই সে ধরেই নিয়েছে আপনি ওই ছড়ার মর্ম জানেন, তাই যে জিনিসটা ছড়ার মধ্যে লুকিয়ে আছে সেটার দাবিতে সম্ভবত এবার শিগগির চিঠি পাবেন। আসলে 5টা চিঠি লিখে সে যাচাই করে নিচ্ছে আপনার কি প্রতিক্রিয়া। এবার আপনি যেহেতু আমাকে ডেকেছেন তাই সে ওটা দাবি করবেই। অন্তত আমার অঙ্কটা এই,
কারণ আপনি যে এই জিনিসটা বাইরে কোথাও রেখে আসেননি বা কাউকে বিক্রি করে দেননি তা সে বিলক্ষণ জানে। ছড়ার মধ্যে লুকিয়ে আছেটা কি? সম্ভবত আপনার পূর্বপুরুষের কোনো সম্পদ, যা খুবই দামি। রায়মশাই মুখ নিচু করে মাথা নেড়ে বললেন, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠাকুরদা আমাকে যে কি বিপদের মধ্যে ফেলে গেছেন। সেই দামি জিনিস আপনার ভাইয়ের কাছেও নেই। এর একটাই অর্থ হয়, জিনিসটা হয়তো হয়তো এইসব ঘড়ির মধ্যেই লুকোনো আছে, কারণ ঠাকুরদার সব ঘড়ি আপনার কাছে। রায়মশাই মুখ তুলে বললেন, আচ্ছা, যদি তা বারান্দার ঘড়িগুলোর মধ্যে লুকোনো থাকে? চুরি যাওয়া ঘড়িগুলোর মধ্যে ওটা থাকলে আর আপনার কাছে চিঠি আসবে না। তবু যদি আসে, তাহলে বুঝবেন ঘড়ি চোর অন্য লোক, আর চিঠি লিখছে অন্য লোক। কেন? এমন তো হতেই পারে ওই 6টা ঘড়ি একই লোক চুরি করেছে এবং সেগুলোর মধ্যে জিনিসটা না থাকায় আবার হুমকি দিয়ে চিঠি লিখছে। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, হ্যাঁ, তা হতেই পারে। তবে আমার ধারণা, অঙ্কই বলতে পারেন, ওই আড়ি পাতা যন্ত্র বলে দিচ্ছে লোকটা মহা ধূর্ত। পূর্বপুরুষের লুকিয়ে রাখা দামি জিনিস যে ঘড়িতে লুকোনো আছে সেটা আপনি বারান্দায় টাঙিয়ে রাখবেন না, এটা বোঝা তার পক্ষে খুবই সহজ। কারণ আগেই বললুম, সে ধরেই নিয়েছে ছড়াটার মর্ম আপনি জানেন। ঠিক, আপনি ঠিকই বলেছেন। কিন্তু এ ঘরের এতগুলো ঘড়ি কতবার অয়েলিং করানো হয়েছে, কোনোটার মধ্যে তো কিছুই পাওয়া যায়নি। এমনকি ওই অচল 3টে ঘড়ির মধ্যেও কিছু নেই। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, এবার চলি। আপনার ওপর আর আপাতত হামলার সম্ভাবনা নেই। আমার পক্ষে বনবাংলোতে থাকাই এখন উচিত, কারণ আমি আপনার বাড়িতে থাকলে আমার গতিবিধির ওপর লোকটা নজর রাখতে পারবে। তাই আমি বাইরে থেকেই আপনার জন্য কাজ করে যাব। হ্যাঁ, গোপনে আড়ি পাতা যন্ত্রটার মধ্যে থেকে টেপ রেকর্ডার বের করে নিয়ে টেপ রেকর্ডারে বাজিয়ে শুনবেন, তারপর আমাকে জানাবেন কি কি কথা শুনলেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলে কর্নেল বেরুলেন। আমি তাকে অনুসরণ করলুম। বনবাংলোয় ফিরে কর্নেল ইসমাইলকে বললেন, আজ আর গাড়ির দরকার হবে না। তুমি মুখার্জি সাহেবকে বলো কাল সকালে আমরা পানাগড় যেতে চাই। যদি অসুবিধে না হয় তিনি যেন তোমাকে গাড়ি দিয়ে পাঠান। ফার্স্ট ক্লাস রোড হয়েছে স্যার, পানাগড় যেতে 2 ঘন্টা भी লাগবে না। আমি মুখার্জি সাহেবকে জরুর তলব দিচ্ছি। সে সেলাম ঠুকে গাড়ি নিয়ে চলে গেল। আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে যাচ্ছে, তাই মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে ছায়া পড়ছে। 11টা বাজে। সুখরাম এসে সেলাম দিয়ে জানতে চাইল কফি লাগবে কিনা। কর্নেল বললেন, না সুখরাম, আর কফি নয়, 12:30 নাগাদ লাঞ্চ খাবো। স্নান করলে পানি বাথরুমে চৌবাচ্চায় পাবেন স্যার, ভর্তি করে দিয়েছি। ঠিক আছে। বলে কর্নেল বাইনোকুলারে পশ্চিম দিকের পোড়ো খনি এলাকাটা দেখতে থাকলেন। বললুম, হঠাৎ ওদিকে কি দেখছেন? লাল ঘুঘুর ঝাঁক। আপনি কিন্তু একবার বলেছিলেন যে লাল ঘুঘুর ঝাঁক খুব অলক্ষণে। হ্যাঁ, যতবার যেখানে লাল ঘুঘুর ঝাঁক দেখেছি ততবার সেখানে। বলে তিনি হঠাৎ থেমে বাইনোকুলার নামালেন, তারপর ঘরে ঢুকে আওড়ালেন, হিকরি ডিকরি ডক, নকড়ি ছকড়ি ক্লক, ধরটি 12টি পাক, বাজিলে চিচিং ফাঁক। বললুম, আগের দিনে লোকেরা বড্ড হেঁয়ালির জট পাকানো ধাঁধা তৈরি করত। হ্যাঁ, আজকাল কিছু গোপন রাখতে যেমন কম্পিউটারে ডেটা ফিড করে কোড নাম্বার রাখা হয়। কোড নাম্বার না জানলে তুমি বুঝতেই পারবে না কি তথ্য লুকোনো আছে। আচ্ছা কর্নেল, রায়মশায়ের শত্রুপক্ষ কোথাও ওত পেতে বসে নিশ্চয়ই বাগিং যন্ত্র উদ্ধার দেখে ফেলেছে। সম্ভব নয়। তুমি ওটা ছিঁড়েছ, কাজেই সাবধান। তোমার 6 রাউন্ডার রিভলভার সব সময় তৈরি রাখবে। কাল রাতের ব্যাপারটা এমন অভাবিত যে তৈরি ছিলুম না। তৈরি থাকা উচিত ছিল। আমার সামরিক জীবনের শিক্ষা জয়ন্ত, যুদ্ধের মধ্যে পা বাড়ানোর মুহূর্ত থেকে তৈরি থাকতে হয়। তৈরি ছিলুম বলেই বর্ধমান স্টেশনে ভূতনাথ হাজরা ওরফে কালীনাথ রায়চৌধুরীর মতলব টের পেয়েছিলুম। কাল পানাগড়ে কি তার খোঁজেই যাবেন? জানি না কার খোঁজে যাব, তবে রায়মশাইয়ের পিস্তত বোনের সঙ্গে আগে দেখা করব। কর্নেল সপ্তাহে বড় জোর 2 দিন স্নান করেন। শীতকালে তো মাসে মাত্র 2 দিন।
স্নান না করে ওর কোনো অসুবিধে হয় না, সামরিক জীবনের অভ্যাস। কিন্তু আমি স্নান না করে থাকতে পারি না। বাংলোর পেছনে একটা কুয়ো আছে। টিলার গায়ে কুয়ো শুনে অবাক হয়েছিল। কর্নেলের কাছে জানতে পারলুম ওটা একটা প্রস্রবণ ছিল। কুয়োর মধ্যে সেটিকে ভরে বাড়তি জল নালা দিয়ে নিচের ঝর্ণায় পৌঁছে দেওয়া হয়েছে। জলটা যেমন স্বচ্ছ তেমনই ঠান্ডা। আরামে স্নান করলুম। তারপর 12:30 নাগাদ লাঞ্চ সেরে ঘুমানোর জন্য বিছানায় বসেছি। কর্নেল বললেন, আজ ভাত ঘুম নয় জয়ন্ত, আধ ঘন্টা পরে বেরুবো। কোথায় বেরুবেন আবার? বৃষ্টি হতে পারে তো যে কোনো সময়। বর্ষাতিও আনিনি। বৃষ্টি নামলে মাথা বাঁচানোর প্রচুর জায়গা পাবে। কোথায়? পোড়ো খনি এলাকায় প্রচুর গুহার মতো জায়গা আছে। ওখানে কেন যাবেন? আশ্চর্য জয়ন্ত, আমরা কি নিছক বেড়াতে এসেছি? হ্যাঁ, আবার বলছি, তৈরি হয়ে থেকো যেন। আধ ঘন্টা পরে যখন কর্নেলের সঙ্গে ফুলে ফেঁপে ওঠা ঝর্ণার তীর দিয়ে হাঁটছিলুম, তখন আকাশ মেঘলা। কিন্তু বৃষ্টির জন্য নয়, খানাখন্দে ভরা দুর্গম এলাকা আর প্রকাণ্ড সব পাথরের আড়ালে ভূতনাথ হাজরা ওরফে কালীনাথের চেলারা ওত পেতে আছে বলে মুহুর্মুহ কাজ ছমছম করছিল। কর্নেল মাঝে মাঝে কোনো ঢিবিতে উঠে বাইনোকুলারে লক্ষ্য রাখছিলেন। যেতে যেতে গুহার মতো একটা করে খনির গহ্বর চোখে পড়ছিল। অনেক গহ্বরের মুখে পাথর আটকানো। কিছুক্ষণ পরে ঝর্ণাটাকে একটা প্রকাণ্ড সুড়ঙ্গের মধ্যে ঢুকে যেতে দেখলুম। ঢিবির ওপর এবং পাথরের ফাঁকে ঝোপঝাড়, কোথাও বা কাজ। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। আসলে গত রাত্রে আসার পথে লোক দুটোর হাতে যে চকচকে ধারালো অস্ত্র দেখেছি তা বারবার মনে পড়ছিল। একসময় চাপা স্বরে কর্নেলকে জিজ্ঞেস করলুম, কর্নেল, আমরা কোথায় যাচ্ছি? কর্নেল শুধু বললেন, চুপ। একটু পরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে থাকলো। কর্নেল এগিয়ে গিয়ে বাঁদিকে একটা পাথুরে ঢিবির গুহায় ঢুকে টর্চের আলো জ্বাললেন। ভেতরটা গাঢ় অন্ধকার ছিল। বৃষ্টি থেকে মাথা বাঁচাতে এই গুহাটা ভালো একটা আশ্রয় বটে, কিন্তু এ যেন এক সুড়ঙ্গ। সামনে বাঁক নিয়ে পাতালে নেমে গেছে। গুঁড়ি মেরে বসে কর্নেল চাপা স্বরে বললেন, এটা ছিল ডলোমাইটের খনি। খনিমুখ সিল করা ছিল পাথর দিয়ে। বছর 5 আগে এসে তা দেখেছিলুম। এখন দেখছি কেউ বা কারা পাথরগুলো সরিয়েছে। আরে, এগুলো কি? বলে তিনি কাছেই টর্চের আলোতে কয়েক টুকরো পুঁটলি পাকানো কাগজ কুড়িয়ে নিলেন। তারপর শুঁকে দেখে একটু হেসে বললেন, নিষিদ্ধ মাদক, হেরোইনের পুরিয়া। কারা এখানে এসে হেরোইন খেয়ে নেশায় বোঁধ হয়ে পড়ে থাকে? বললুম, শুক্রাম অবশ্য বলছিল 2 দিন আগে এই এলাকায় পুঁটু আর রাজুকে দেখেছে। তাহলে তারাই। বলে কর্নেল টর্চ জেলে কুঁড়ি মেরে কিছুটা এগিয়ে গেলেন। আমিও টর্চ জেলে তাঁকে অনুসরণ করলুম। তারপর দেখি সামনে কুয়োর মতো গহ্বর। কর্নেল টর্চের আলোয় সেই গহ্বর দেখতে দেখতে বললেন, মাত্র 6-7 ফুট গভীর। ওই দেখো, তলায় আবার সুড়ঙ্গের মতো পথ। ডলোমাইটের গুঁড়ো পড়ে আছে। কথাটা বলেই তিনি বাঁদিকে সরে গেলেন এবং আমাকেও ঠেলে সরালেন। চমকে উঠে বললুম, কি? আলো নেভাও। কর্নেল টর্চ নিভিয়েছিলেন সঙ্গে সঙ্গে। আমিও নিভিয়েছিলুম। কিন্তু নেভাবার মুহূর্তে যা দেখলুম, আমার সারা শরীর আতঙ্কে হিম হয়ে গেল যেন। রিভলভারটা আগেই বের করে ডান হাতে রেখেছিলুম। ইচ্ছে করছিল ট্রিগার টেনে গুলি করি। একটা প্রকাণ্ড মোটা সাপ গহ্বর থেকে সবে মাথাটা আমাদের ডান দিকে তুলে উঠে আসছিল। কর্নেল কিছুক্ষণ পরে টর্চের আলো ফেললেন পিছনে, যেদিক থেকে আমরা ঢুকেছি। এবার দেখলুম সাপটা গুহামুখের দিকে চলেছে। কর্নেল বললেন, পাইথন। বাংলায় বলা হয় ময়াল সাপ, সংস্কৃতে একেই বলে অজগর। কারণ এই সাপ অজ অর্থাৎ ছাগল জাতীয় প্রাণী গিলে খায়। সাপটার লেজের দিকে আলো, তাই গুহা থেকে সোজা বেরিয়ে গেল। চোখে আলো পড়লে নিশ্চয়ই ঘুরে আমাদেরকে গিলতে আসত। বললুম, কি ভয়ঙ্কর জায়গা! পুটু আর রাজু এর পাল্লায় পড়লে কি হতো? পাইথন এমনিতে নিরীহ সাপ। মানুষ ওর খাদ্য নয়, কিন্তু ওর গায়ে পা পড়লে পা জড়িয়ে ধরে হাড় গুঁড়ো করে দেয়। তবে ক্ষুধার্ত হলে মানুষের ঠ্যাং গিলতে দ্বিধা করে না। তাহলে তো আমরা জোর বাজা বেঁচে গেছি। না, নির্বিষ সাপ। চোখে কয়েক সেকেন্ডের আলো পড়ার জন্য এই গর্ত থেকে ওঠার মুখে একটু থমকে গিয়েছিল। আলো জেলে রাখলে চোখ ধাঁধিয়ে যেত ওর। একখানে স্থির থাকত। সাপটাকে আমি চলে যাওয়ার সুযোগ দিয়েছি। গুহার বাইরে বৃষ্টিটা ততক্ষণে থেমে গিয়েছিল।
আমরা বেরিয়ে গিয়ে আবার সাপটাকে দেখতে পেলুম। একটা প্রকাণ্ড পাথরের পাশে ঝোপের ভেতর সাপটা ঢুকে যাচ্ছিল। কর্নেল বললেন, সাপটাই গুহায় থাকে সম্ভবত। এবেলা হয়তো খরগোশের খোঁজে বেরিয়ে পড়েছে। এলাকায় প্রচুর খরগোশ, শেয়াল আর খ্যাঁক শিয়াল বাস করে। বলে তিনি আবার হাঁটতে থাকলেন। এবার দুধারে ঢিবি, মধ্যিখানে সংকীর্ণ জায়গায় সাবধানে পা ফেলে আমরা এগিয়ে গেলুম। এঁকে বেঁকে কিছু দূর চলার পর ডাইনে এতক্ষণে ঝর্ণাটাকে দেখতে পেলুম। একটা শেয়াল ঝর্ণার ধারে দাঁড়িয়েছিল। আমাদের সাড়া পেয়ে তক্ষণে উধাও হয়ে গেল। ঝর্ণা ডাইনে রেখে তিনি বাঁদিকে বেঁকতেই বটগাছের গুঁড়ির নিচে দুটো লোক দেখলুম। দেখে তাদের আদিবাসী মনে হলো না, কাজেই ব্যাপারটা দেখা দরকার। বাঁদিকে আবার একটা ঢিবি, আর তার উপর ঝাঁকড়া বেঁটে বটগাছ। ঢিবির গায়ে গুহার মতো সেই রকম গোলাকার সুড়ঙ্গ। বুঝলুম এটাও কোনো পোড়ো খনি। কর্নেল বাইনোকুলারে চারদিক দেখে নিয়ে ঢিবিতে উঠে গেলেন। তারপর বটগাছটার গুঁড়ির নিচে প্রকাণ্ড শেকড়ের পাশে অনেকগুলো সিগারেটের ফিল্টার টিপ চোখে পড়ল। কর্নেল একটা আধপোড়া এবং গুঁড়িতে ঘষে নেভানো সিগারেটের টুকরো কুড়িয়ে আতস কাচ দিয়ে দেখে বললেন, সিগারেটটা বিদেশি, 555। লোকটা শৌখিন। অমনি মনে পড়ে গেল। বললুম, কর্নেল, ট্রেনে ভূতনাথ হাজরা এই ব্র্যান্ডের প্যাকেট বের করেছিল। কর্নেল আবার বাইনোকুলারে চারদিক দেখছিলেন। বললেন, হ্যাঁ, বাইনোকুলারে তাকেই দেখেছিল। এখানে সঙ্গে সেই ছোকরাকে নিয়ে সে কেন বসেছিল সেটাই কথা। চলো নিচের খনিমুখে ঢুকে দেখা যাক কিছু সূত্র মেলে কিনা। হঠাৎ আমার চোখে পড়ল বটগাছের অন্য পাশে খানিকটা ছাই, বৃষ্টিতে ভিজে কাদা হয়ে আছে। বললুম, কর্নেল, এখানে ওরা আগুন জ্বেলেছিল। দেখেছি জয়ন্ত, এসো। নিচে নেমে খনিমুখের সামনে দাঁড়িয়ে দেখলুম এটাও পাথর দিয়ে বন্ধ করা ছিল, কিন্তু কেউ বা কারা যে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরগুলো সরিয়ে ফেলেছে তা স্পষ্ট। সেই পাথরের উপর দিয়ে গুঁড়ি মেরে টর্চ জ্বেলে কর্নেল আগে ঢুকলেন, তারপর আমি। ভেতরটা পরিষ্কার। কর্নেল বলে উঠলেন, কি একটা শব্দ শোনা যাচ্ছে, এসো তো দেখি। সুড়ঙ্গটা বেশ লম্বা এবং আঁকা বাঁকা। আমার কানেও ভেসে এলো শব্দটা, কতকটা উহ আহ এই ধরনের শব্দ, যেন কোনো প্রাণী গোঙাচ্ছে। দুটো বাঁক ঘুরেই কর্নেল বলে উঠলেন, কি সর্বনাশ! টর্চের আলোয় দেখলুম একটা লোক খালি গায়ে পড়ে আছে উপুড় হয়ে। তার পরনে গেরুয়া এক টুকরো খাটো কাপড় কোনো রকমে জড়ানো এবং আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে। তাকে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখা হয়েছে। পাশেই পড়ে আছে জটাজুট অর্থাৎ পরচুলা। তার হাতের বাঁধন কর্নেল ছুরি দিয়ে কেটে বাকি দড়িগুলো খুলে ফেললেন। তারপর তাকে চিৎ করে শোয়াতেই আমি চমকে উঠে বললুম, সর্বনাশ, হালদার মশাই যে! তার মুখে টেপ সাঁটা ছিল। কর্নেল টেপ খুলতেই তিনি আর্তনাদ করে উঠলেন। বুঝলুম সত্যিকারের গোঁফের সঙ্গে টেপটা আটকানো ছিল। কর্নেল বললেন, উঠে পড়ুন হালদার মশাই। হালদার মশাই অতি কষ্টে উঠে বসে বললেন, স্বপ্ন না সত্য? সত্য হালদার মশাই। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার বললেন, বুঝি না কেন যে দুই হালায় আচমকা আমারে বাঁধলো। কইলাম, আমি সন্ন্যাসী, আমারে বাঁধো কেন? ওহ! আপনি বটতলায় ধুনি জ্বালিয়ে বসেছিলেন, তা বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে কেন বসেছিলেন? সব কমু, আমারে জল খাওয়া নাগে, আর বটের গুড়ির ওপর আমার ব্যাগ লুকানো আছে, তাতে আমার জামা প্যান্ট আছে। চলেন পোশাক পরব। জলের বোতল কর্নেলের কিট ব্যাগে ছিল। জল খেয়ে অতি কষ্টে হালদার মশাই আমাদের সঙ্গে বেরুলেন। তারপর ঢিবিতে উঠে বটতলায় গিয়ে লম্বা হাত বাড়িয়ে গুঁড়ির ওপর থেকে কিট ব্যাগ পেড়ে নিলেন। জিজ্ঞেস করলুম, আপনার তো রিভলভার ছিল, সেটা ব্যবহার করেননি কেন? হালদার মশাই গেরুয়া কাপড়টুকু ফেলে দিয়ে প্যান্ট শার্ট পরতে পরতে বললেন, হাতের কাছে রাখি নাই জয়ন্তবাবু। আমি ভাবি নাই দুই শয়তান আচমকা আমার উপরে হামলা করব। রিভলভার এই শিকড়ের তলায় রাখছিলাম। কর্নেল ওদিকে মোটা শিকড়ের তলার ফাঁক থেকে তাঁর রিভলভারটি বার করে তাকে দিলেন। গোয়েন্দাপ্রভুর বললেন, বড় ক্ষুধা পাইছে। চলুন, বাংলো পর্যন্ত কষ্ট করে গেলেই খেতে পাবেন। বললুম, আপনি সম্ভবত কয়েক ঘন্টা ওই অবস্থাতে বন্দী ছিলেন, হাঁটতে পারবেন তো? হালদার মশাই হাসবার চেষ্টা করে বললেন, কি যে কন জয়ন্তবাবু, 34 বৎসর পুলিশে চাকরি করছি, বারবার ট্রেনিং লইছি, একটু আস্তে হাঁটবো এই যা।
পাও দুখান অবশ্যই গেছে বলে তিনি 2 ঠ্যাং ছুঁড়ে রক্ত চলাচল ঠিক করলেন। তারপর আর্তস্বরে বললেন, কিন্তু আমার জুতা গেল কই? জুতোর ব্যবস্থা হয়ে যাবে, আপনি সাবধানে আস্তে সুস্থে হাঁটুন। বনবাংলোয় ফিরতে প্রায় 5টা বেজে গিয়েছিল। সিদ্ধেশ্বর ও সুখরাম হালদার মশাইকে দেখে অবাক হয়েছিল। কর্নেল সিদ্ধেশ্বরকে তাঁর অতিথির জন্য শিগগির কিছু খাদ্যের ব্যবস্থা করতে বলেছিলেন। ইতিমধ্যে হালদার মশাই স্নান করে কর্নেলের চটি পরে ধাতস্থ হয়েছিলেন। সিদ্ধেশ্বর এসে ফুলকো লুচি আর দুপুরের একটা তরকারি দিয়ে গিয়েছিল। খেতে খেতে হালদার মশাই তাঁর কাহিনী শোনাচ্ছিলেন। কর্নেলের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে তিনি সেদিন বাড়ি যান। তারপর সেজে গুজে বেরিয়ে হাওড়ায় 12:30টার ট্রেন ধরেন। দুর্গাপুর নেমে সন্ধ্যা নাগাদ তিনি বাসে ময়ূরগড় পৌঁছে মা তারা হোটেলে ওঠেন। থানায় গিয়ে নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়েও প্রাইভেট গোয়েন্দা পাত্তা পাননি। পুলিশ আবার সর্বত্র প্রাইভেট গোয়েন্দাদের নাক গলানো পছন্দ করে না। রাত্রে তিনি জমিদার বাড়ির আনাচে কানাচে ঘোরাঘুরি করে হোটেলে ফিরে আসেন। সকালে তিনি জমিদার বাড়ি আসার সময় লক্ষ্য করেন 2জন লোক একটা গাছের আড়ালে দাঁড়িয়ে একজন যুবকের সঙ্গে কথা বলছে। যুবকটির পরনে ধোপ দুরস্ত একেলে পোশাক। লোক দুটো তার হাতে একটা নোটের বান্ডিল গুঁজে দিলে যুবকটির শীষ দিয়ে গানের সুর ভাজতে ভাজতে হালদার মশাইয়ের পাশ দিয়ে ময়ূরগড়ের দিকে চলে যায়। আর সেই লোক দুটি, একজন মধ্যবয়সী বেঁটে গুঁফো এবং অন্যজন জিন্স গেঞ্জি পরা ছোকরা, অসমতল মাঠের দিকে হন্তদন্তভাবে হেঁটে চলে যায়। ব্যাপারটা রহস্যজনক, তাই হালদার মশাই ওদের অনুসরণ করেন। কিছুক্ষণ পরে তাদের দেখতে পান ওই ঢিবির ওপর বটগাছের তলায়। তখন হালদার মশাই ঘুড়ি ঘিরে পাথর আর ঝোপঝাড়ের আড়াল দিয়ে ঢিবির তলায় পৌঁছান। তাঁর কানে আসে ওরা ঘড়ি নিয়ে কথাবার্তা বলছে। কিছুক্ষণ পরে তারা ঢিবি থেকে নেমে উল্টো দিকে চলে যায়। ঢিবিতে চড়ে হালদার মশাই তাদের আর দেখতে পাননি। তখন তার সন্দেহ হয় ওরাই ঘড়ি চোর আর কাছাকাছি কোথাও ওদের গোপন ডেরা আছে। তাই তিনি চটপট নকল জটাজুট কোঁপতাড়ি পরে যথারীতি সন্ন্যাসী সেজে বটতলায় বসে থাকেন। পোশাক খুলে কিটব্যাগে ঢুকিয়ে রেখেছিলেন। রিভলভার তো পাশে শেকড়ের তলায় ছিল। তিনি বটতলায় শুকনো কিছু পাতা ও কাঠকুটো কুড়িয়ে অনেক কষ্টে আগুন জ্বেলে ধুনি তৈরি করেন। পাতা কাঠকুটো ভিজে ছিল। অনেক চেষ্টার পর আগুন জ্বলে ওঠে। সন্ন্যাসী বেশি হালদার মশাই সতর্কভাবে লক্ষ্য রেখেছিলেন চারদিকে, অথচ কিভাবে যে লোক দুটো চুপিসারে কখন ঢিবিতে উঠেছে তিনি তা দেখতে পাননি। আসলে তখন বৃষ্টি পড়ছিল, তাই তিনি মাথা বাঁচাতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে আচমকা তারা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করে ফেলে। দড়ি দিয়ে বেঁধে তার মুখে টেপ সেঁটে তারা তাকে ধরাধরি করে নামিয়ে নিয়ে গুহার ভেতর উপুর করে ফেলে রাখে। মধ্যবয়সী লোকটা বলে, তোমাকে দেখেই টের পেয়েছিল কে তুমি। এই বটতলায় কোসপিনকালে কোনো সাধু সন্ন্যাসী দেখিনি। এটা পুরো খনি এলাকা, এখানে সাধু বাবা আসবেন কেন? থাকো তুমি এবার, অজগর সাপ এসে তোমাকে কি লেখা। ছোকরাটি যাওয়ার সময় বলেছিল, বাবু অতগুলো ঘড়ি বই নিয়ে যাবেন কি করে? কালুগুলোকে খবর দিন, আমরা 4 জনে এসে একে একে ভাগাভাগি করে নিয়ে যাব। আপনার গাড়িতে তুলব সন্ধ্যাবেলা। কাল্লুগুল্লু ভিতর ওরা বলেছে আর আমাকে সাহায্য করতে পারবে না। আরে গত রাতে তারা নাকি গুলি খেতে খেতে বেঁচে গেছে। তাহলে এক কাজ করুন, সন্ধ্যা 7টা নাগাদ গাড়িটা যতটা সম্ভব কাছাকাছি এনে রাখুন। আমরা দুজনে কিছু কিছু করে বয়ে নিয়ে যাব। ঠিক বলেছে চক্রু। ওখানে আবার ওরা দুজনে ঢুকিয়ে নেশা করতে আসে। তোরা সন্ধ্যের আগে চলে যাবে, তখন আর কোনো অসুবিধে নেই। এই অভিজ্ঞতার কথা বলে গোয়েন্দা প্রভুর হঠাৎ নড়ে বসলেন। জুতার কথা মনে পড়ছে। জুতা জোড়া ঝোপের মধ্যে লুকায় রাখছিলাম। কর্নেল চুরুট টানতে টানতে মন দিয়ে কথাগুলো শুনছিলেন। ঘড়ি দেখে নিয়ে বললেন, তাহলে আমাদের সন্ধে 6টায় বেরোতে হবে। বৃষ্টি বাদলা যাই হোক, রায়মশাইয়ের চুরি যাওয়া অ্যান্টিক ঘড়িগুলো কোথায় লুকোনো আছে বুঝতে পেরেছি। বললুম, আচ্ছা পুলিশকে খবর দিলে ভালো হতো না? সময় নেই বলে কর্নেল বারান্দায় গিয়ে আকাশ দেখলেন। তারপর বাইনোকুলারে পুরো খনির এলাকা দেখতে থাকলেন। তারপর ঘরে ঢুকে বললেন, বরং চোরের উপর বাটপাড়ি করা যাক। হালদার মশাই,
আপনি বরং বিশ্রাম করুন, আমরা এখনই বেরোচ্ছি। গোয়েন্দা প্রভুর তড়াক করে উঠে দাঁড়ালেন। আরে আমিও জামু, জুতা, আমার জুতা জোড়া। পারবেন তো হাঁটতে? কর্নেল স্যার কি যে কন, 34 বৎসর পুলিশ লাইফের এক্সপিরিয়েন্স। সুখরামকে ঘরে তালা এঁটে রাখতে বলে কর্নেল বেরুলেন। তার পেছনে উত্তেজিত হালদার মশাই এবং তার পেছনে আমি। আগে যে পথে গিয়েছিলাম সেই পথে হেঁটে চললুম আমরা। আধ ঘন্টা পরে কর্নেল যেখানে থমকে দাঁড়ালেন সেখানে বৃষ্টির জন্য মাথা বাঁচাতে আমরা গুহা অর্থাৎ পোড়ো খনি মুখে ঢুকেছিলাম। সাপটার কথা মনে পড়ে গা ছমছম করছিল, কিন্তু কর্নেল চারদিকটা বাইনোকুলারে দেখে নিয়ে গুহার ভেতরে টর্চ জেলে ঢুকলেন। তারপর আস্তে আস্তে বললেন, যে গর্ত থেকে সাপটা উঠেছিল সম্ভবত সেই গর্তে ঘড়িগুলো আছে। তিনি টর্চ জেলে সেই প্রকাণ্ড গর্তের ভেতর আলো ফেললেন এবং লাফ দিয়ে নামলেন। গর্তটা যে 6 ফুটের বেশি নয় তা কর্নেলের মাথার মাপে বোঝা গেল। তিনি বললেন, বস্তায় ভরা আছে। এই বস্তাটাকে জড়িয়েই সম্ভবত সাপটা শুয়েছিল। এটাই সাপের ডেরা। হালদার মশাই, জয়ন্ত, আমি বস্তাটা তুলে ধরছি, হ্যাঁ, আপনারা নিঃশব্দে টেনে নেবেন। তারপর জয়ন্ত, তুমি গুহার বাইরে গিয়ে লক্ষ্য রাখবে। তিনি দুহাতে ঘড়ি বোঝাই বস্তাটা তুলে ধরলেন। 6টা ঘড়ি বেশ ওজনদার। বস্তাটা ওপরে তোলার পর আমি বাইরে গিয়ে দাঁড়ালুম, রিভলভার হাতে নিয়ে লক্ষ্য রাখলুম। একটু পরে দেখি হালদার মশাই কুঁজো হয়ে বস্তাটা কাঁধ থেকে পিঠে ঝুলিয়ে বেরিয়ে আসছেন। ফেরার পথে তিনি বস্তাটা কর্নেল বা আমাকে বইতে দিলেন না। প্রাক্তন পুলিশ ইন্সপেক্টরের পেটায় ট্রেনিংপ্রাপ্ত শরীর, পথে শুধু বার 2 কাঁধ বদল করলেন, এই যা। বাংলোয় ফিরে দেখি সুখরাম অবাক চোখে বারান্দায় দাঁড়িয়ে আমাদের দেখছে। বাংলোর গেটে উঠতে কিন্তু হালদার মশাই এবার হাঁপিয়ে উঠেছিলেন। বললেন, খালি টিক টিক কড়াক কড়াক শব্দ হয় কেন? বস্তাটা সুখরাম এসে তার কাছ থেকে নিয়ে বলল, ইয়ে কোন চিজ আছে কর্নেল সাহেব? কাউকে যেন বলো না সুখরাম, তোমার চাকরি চলে যাবে। এ হলো জমিদার বাড়ির চোরাই ঘড়ি, গর্তে লুকিয়ে রেখেছিল চোর। হায় রামজি, বলে সুখরাম কপালে করাঘাত করল। তুমি সিদ্ধেশ্বরকে বলো 3 কাপ কফি চাই। জি কর্নেল সাহেব। কর্নেল ঘরের মেঝে বস্তার মুখ খুলে একটা করে নানান সাইজের ঘড়ি বের করলেন। 6টা ঘড়ি বের করে বললেন, হালদার মশাই বলছিলেন টিকটিক কড়াক কড়াক শব্দ হচ্ছে কেন? সেকালের দক্ষ কারিগরদের হাতে তৈরি সব বিদেশি ঘড়ি। ঝাঁকুনি খেয়ে কোনোটা চালু হয়ে গিয়েছিল, দম ফুরিয়ে গেছে, তবু এত সূক্ষ্ম এগুলোর যন্ত্রপাতি যে নড়াচড়া করলেই কিছুক্ষণ চালু থাকে। সিদ্ধেশ্বর কফির ট্রে এনে ঘড়িগুলো দেখেই মাতৃভাষায় বলে উঠল, হা জগন্নাথ। সিদ্ধেশ্বর, তোমাকে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ বলুন স্যার। তুমি এখনই সাইকেল চেপে থানায় যাও। আমার এই কার্ডটা ওসি বা কোনো অফিসারকে দেখিয়ে শুধু বলবে ইনি জমিদার বাড়ির হারানো ঘড়ি উদ্ধার করেছেন, আপনারা এখনই আসুন। হ্যাঁ, আর বলবে ওরা যেন টেলিফোনে কথাটা রায়মশাইকে অবশ্যই জানিয়ে দিয়ে এখানে চলে আসেন। সিদ্ধেশ্বর তখনই সাইকেল নিয়ে বেরিয়ে গেল। কর্নেল সহাস্যে বললেন, ঘড়িগুলো উদ্ধারে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব আমাদের প্রিয় হালদার মশাইয়ের। গোয়েন্দা প্রভুর কফিতে চুমুক দিয়ে বললেন, কিন্তু আমার জুতা, ঘড়ি তো জুতার কথা ভুলাইয়া দিল। জুতো কাল সকালে গিয়ে উদ্ধার করবেন। কিন্তু যারে টাকা দিতে দেখছি সেই স্যামরাটা কে? তাকে যথা সময়ে দেখতে পাবেন। বললুম, আচ্ছা ভূতনাথ কেন এতদিন পরে টাকা দিল তাকে? সম্ভবত কিস্তিতে দিচ্ছে, তবে যথা সময়ে সব কথা জানা যাবে। আচ্ছা কর্নেল, ওই যুবকটি পুটো নয় তো? আবার কে হতে পারে? সঙ্গে বোধ করি রাজুও আছে, দুজনেই হেরোইন খায়। ঠিক বলেছেন, সুখরাম দুজনকেই ওই এলাকায় দেখেছিল। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, কিন্তু হিকরি ডিকরি ডক এবার দেখছি আমাকে গন্ডগোলে ফেলে দিল। কেন বলুন তো? তখন রায়মশাইকে বলেছিলুম ঘড়ি চোর আর এই ছড়া লিখে পাঠানো লোক যে টেলিফোনে আড়িপাতা যন্ত্র বসিয়েছিল তারা আলাদা। এখন দেখছি সেই ভূতনাথ অর্থাৎ পানাগড়ের ব্যবসায়ী কালীনাথ চোরাই ঘড়ি কিনেছে এবং সেই কিনা আমাকে ময়ূরগড়ে আসতে দুবার বাধা দিয়েছিল। তার মানে সে জানতো আমি ময়ূরগড়ে আসছি, এও জানতো আমি কে। অতএব আড়িপাতা যন্ত্রে সে রায়মশাইয়ের আমাকে ট্রাঙ্ক কল করা শুনেছিল, শোনার পরই কলকাতায় ছুটে গিয়েছিল। তাই মনে হয় না?
হ্যাঁ, কলকাতা থেকে সে তার চেলাকে নিয়ে আমাদের ফলো করেছিল, এটা তো স্পষ্ট। কর্নেল চোখ বুজে হেলান দিয়ে বসে চুরুট টানতে থাকলেন। বুঝলুম রহস্যভেদী রহস্যের সুড়ঙ্গে ঢুকে অন্ধকারে পথ খুঁজে পাচ্ছেন না। একটু পরে তিনি চোখ খুলে সোজা হয়ে বসলেন, বললেন, না জয়ন্ত, আমার থিওরি ঠিক। ছড়া লিখে যে হুমকি দিচ্ছে সে দ্বিতীয় লোক। ভূতনাথ ওরফে কালীনাথের অগোচরে সে তাকে কাজে লাগিয়েছে। কালীনাথ আমার দৃঢ় বিশ্বাস তার টোপ কিলেছে। অ্যান্টিক ঘড়ি বেচে সে প্রচুর টাকা কামাবে, কিন্তু কালীনাথ ছড়া রহস্য জানে না। হালদার মশাই তাঁর মুখের দিকে তাকিয়েছিলেন। এক টিপ নস্যি নিলেন। নস্যির কৌটো তাঁর ব্যাগে ছিল। উত্তেজনায় তাঁর গোঁফ তীর তীর করে কাঁপছিল। থানা থেকে পুলিশের জিপ এসে যখন ঢুকল তখন প্রায় 7টা বাজে। একজন পুলিশ অফিসার নেমে এসে কর্নেলকে সহাস্যে নমস্কার করে বললেন, নমস্কার স্যার, আমি ওসি দীপক ভদ্র। কাল রাত্রেই বর্ধমান থেকে এই রেঞ্জের ডিআইজি মিস্টার অরবিন্দ বোস আপনার আগমনের কথা আমাকে জানিয়েছিলেন। আমার বড় সৌভাগ্য, এতদিনে আপনার দর্শন পেলুম। একটু দেরি হয়ে গেছে, তবু যদি আপনার পক্ষে সম্ভব হয় ঘড়ি চোরদের ধরা যাবে। 7:30 নাগাদ ওদের গাড়ি আসবে ওই খনি এলাকার কাছাকাছি। এই ঘড়িগুলো নিয়ে যেতেই তারা আসবে। কাজেই কোনো গাড়ি ওই এলাকায় দেখলেই। নো প্রবলেম স্যার, আমার কাছে সেলুলার ফোন আছে। এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অপরাধ দমনের জন্য সরকার আমাদের সব আধুনিক সরঞ্জাম দিয়েছেন। আমি আমার সহকর্মীকে এখনই জানিয়ে দিচ্ছি। ওসি বারান্দার এক প্রান্তে গিয়ে পকেট থেকে সেলুলার ফোন বের করে তার খুদে অ্যান্টেনা টানলেন এবং বোতাম টিপে চাপা স্বরে কাউকে কিছু নির্দেশ দিলেন। তারপর ঘরে ঢুকে ঘড়িগুলো দেখে বললেন, আরে, এই যে লক্ষ লক্ষ টাকার ঘড়ি কর্নেল সাহেব, এসব অ্যান্টিক ঘড়ি চোরাপথে বিদেশে চালান যায়। কি করে এগুলো উদ্ধার করলেন? আমি উদ্ধার করলেও এগুলোর খোঁজ পেয়েছিলাম এই ভদ্রলোকের কাছে। ইনি প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই। হালদার মশাই সুযোগ পেয়ে ক্ষোভে বললেন, থানায় তো প্রথমেই গিয়েছিলাম, আপনারা তো আমারে পাত্তাই দেন নাই। ওসি দীপক রুদ্র জিপ কেটে সহাস্যে বললেন, ভেরি সরি মিস্টার হালদার, আসলে আমাদের কাজে প্রাইভেট ডিটেকটিভদের ঢুকতে দেওয়া রিস্ক আছে। কে কোন ছলে ঢোকে, যাই হোক, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হালদার মশাই তখন খুশি হয়ে বললেন, মশাই, 34 বৎসর আমি পুলিশে চাকরি করছি, ইন্সপেক্টর হইয়া রিটায়ার করছিলাম, তো এখনও শরীর ফিট আছে, তাই প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুললাম। দীপক ভদ্র বললেন, কি কাণ্ড, আপনার সব কথা খুলে বলা উচিত ছিল। কর্নেল হাসলেন। ঘড়ি উদ্ধার কাহিনী আগে শুনুন দীপকবাবু, তাহলে বুঝবেন হালদার মশাই কি সাংঘাতিক অবস্থায় পড়েছিলেন। বলে তিনি হালদার মশাইয়ের সব ঘটনা ওসিকে শোনালেন। এই সময় তার সেলুলার ফোন পিপ পিপ শব্দ করতে থাকল। তিনি দ্রুত অ্যান্টেনা টেনে সাড়া দিলেন। তারপর বললেন, ওকে শ্যামলবাবু, ওয়েল ডান। দুজন? ও বুঝেছি, এই সেই কুখ্যাত মস্তান ছোকরা ছোট্টু। গাড়ি আটক করে থানায় নিয়ে যান, আর ওই পানাগড়ের ব্যবসায়ীটিকেও জেরা করা দরকার। ওই এলাকা থেকে অনেক অ্যান্টিক মূর্তি চুরির কেস আছে, বোধ করি ইনি তিনি। হ্যাঁ হ্যাঁ, আমি ঘড়িগুলো নিয়ে এখনই বেরোচ্ছি। ওভার ওভার। এ রাতে হালদার মশাইকে সুখরাম পাশের ঘরে শোয়ার ব্যবস্থা করে দিল। খাওয়ার পর কর্নেল তাকে জোর করে শুতে পাঠালেন। বললেন, আপনার ঘুম দরকার হালদার মশাই, তাহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে পারবেন। অবশ্য আর আপনার তত ভাবনা চিন্তার দরকার নেই, শুধু প্রয়োজনে আমাকে সাহায্য করবেন। মূল রহস্য এখনো ফাঁস করা যায়নি, তা তো বললুম আপনাকে। হ্যাঁ, দরজা বন্ধ করতে ভুলবেন না যেন। রাত 10:15 বাজে। আজ রাতেও ঝমঝমিয়ে বৃষ্টি নামল। কর্নেল চেয়ারে বসে মুখে জ্বলন্ত চুরুটসহ বললেন, কি অদ্ভুত ধাঁধা জয়ন্ত, তুমিও জট ছাড়ানোর চেষ্টা করো তো। হিকরি ডিকরি ডক, নকড়ি ছকড়ি ক্লক, ধরটি 12টি পাক, বাজিলে চিচিং ফাঁক। এই হিংটিং ছট বোঝার চেষ্টা আমি করব না, আপনিই করুন। তো কাল সকালে কি পানাগড় যাবেন? না, আর যাওয়ার দরকার দেখছি না। কালীনাথের ব্যাকগ্রাউন্ড পুলিশের কাছে পাওয়া যাবে। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। চুরুটটা অ্যাস্ট্রেতে ঘষে নিয়ে দরজা এঁটে দিলেন।
তারপর বাথরুমে ঢুকলেন। পোশাক বদলে রাতের পোশাক পরে তিনি টেবিলের সামনে বসলেন। টেবিল ল্যাম্প জেলে সেই চিঠিগুলো কিটব্যাগ থেকে বের করে বললেন, জয়ন্ত, তুমি আলো নিভিয়ে শুয়ে পড়ো, আমি 11টায় শোবো। তার আগে আমার ঘুম আসে না, তা তো জানো। সকাল 7টায় সুখরাম বেডটি এনে আমাকে ডাকছিল। উঠে বসে দেখলুম বাইরে রোদ ঝলমল করছে। কর্নেল অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। সুখরাম মুচকি হেসে বলল, সিধু দাদা এখনই বাজার में চলিয়ে গেল। কাহে কি পুলিশ কোন কোন আদমিকে পাকড়ালো খবর লিবে। তোমার কি মনে হয় সুখরাম? স্যার, সব চোরি ডাকাতির পিছে বাড়ির কই না কই আদমি থাকে। ওই পুটু বাবু আর ওই হারামি লড়কা রাজু দোনো পাকড় যাবে। পুলিশ তাদের ছাড়বে না, দেখে লিবেন। 8টা নাগাদ ইসমাইল গাড়ি আনলো। তখন হালদার মশাইয়ের কথা মনে পড়ল। পাশের ঘরের দরজায় তালা আঁটা। সুখরামকে জিজ্ঞেস করলে সে বলল, উনি भी কর্নেল সাহেবের সঙ্গে চলিয়ে গেছেন। ইসমাইল পোর্টিকোর তলায় গাড়ি দাঁড় করিয়ে হুমড়ি খেয়ে গাড়ির তলায় কিছু দেখছিল। এবার সে উঠে দাঁড়ালো, আমাকে সালাম দিয়ে বলল, দেরি হইয়া গেল স্যার। ও গাড়ির সাইলেন্সার পাইপ টুটে আওয়াজ হচ্ছিল, গ্যারেজে ঝালাই করিয়ে আনতে হলো। কর্নেল সাহেবকে দেখছি না। বললুম, উনি পানাগড় যাচ্ছেন না, তাই বেড়াতে বেরিয়েছেন। ইসমাইল খৈনি বের করে ডলতে ডলতে বাংলোর পেছনে সুখরামের সঙ্গে গল্প করতে লাগল। কিছুক্ষণ পরে দেখলুম সিদ্ধেশ্বর বাজার করে ফিরছে। টিলার চড়াইটুকু তাকে নেমে সাইকেল ঠেলে আনতে হচ্ছে। লনে ঢুকে সে এক গাল হেসে বলল, রায়মশাই তো ঘরে চোর পুষছিলেন। তার আদরের পুটুবাবু আর রাজুকে পুলিশ শেষ রাতে ধরে নিয়ে গেছে। কর্নেল সাহেব আর হালদার সাহেবের সঙ্গে পথে দেখা হলো। কর্নেল সাহেব 2টো অর্কিডের চারা পেয়েছেন, বললেন ফিরে এসে ব্রেকফাস্ট করে বেরুবেন আবার। আরও আধ ঘন্টা পরে দেখলুম 2 রহস্যভেদী কথা বলতে বলতে ফিরে আসছেন। কর্নেলের হাতে প্লাস্টিকের থলে ভরা মাটি শুদ্ধ অর্কিডের চারা, আর হালদার মশাইয়ের হাতে কর্নেলের চপ্পল। তার পায়ে এখন নিজের জুতো। বুঝলুম জুতো উদ্ধারের জন্যই গোয়েন্দামশাই কর্নেলের সঙ্গী হয়েছিলেন। লনে এসে হালদার মশাই সহাস্যে বললেন, জুতা ভেজে নাই, ঝোপের মধ্যিখানে পাতা চাপায় রাখছিলাম। বললুম, কর্নেল, পুটু আর রাজুকে পুলিশ অ্যারেস্ট করেছে। সিদ্ধেশ্বর বলল, রায়মশাই মনে কষ্ট পাবেন, তাঁকে সান্ত্বনা দিতে ব্রেকফাস্ট করেই বেরোবো। ব্রেকফাস্ট করে আমরা 3 জনে বেরোলুম। ইসমাইল কর্নেলের নির্দেশে জমিদার বাড়ির দিকে গাড়ি ছোটালো। কালকের মতোই হর্ন শুনে সেই পিনাকিবাবু গেট খুলে দিলেন। তিনি গম্ভীর মুখে বলতে বলতে এলেন, পুটুবাবু আর রাজুকে পুলিশ শেষ রাতে ধরে নিয়ে গেছে। এদিকে ছোট রায়মশাই এইমাত্র দুর্গাপুর থেকে এলেন। শুধু 2 ভাইয়ের পায়ে ধরে কান্নাকাটি করছিল। কাঁদলে কি হবে? ওই ছেলের জন্য ওর কপালে যে কত ভোগান্তি আছে। পোর্টিকোর তলায় একটা জিপসি মারুতি দেখতে পেলুম। পিনাকিবাবু চেঁচিয়ে বললেন, ওগো মনো, ও রায়বাবু, কর্নেল সাহেবরা এসেছেন। রায়মশাই নিচের সিঁড়ির দরজা আটকে রেখে ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। নেমে এসে গম্ভীর মুখে বললেন, আসুন আসুন, দরজা খোলা থাক। দোতলার বারান্দায় উঠে তিনি বললেন, কিছুক্ষণ আগে দুর্গাপুর থেকে সুরঞ্জন এসেছে। এবার তাকেও ছড়াটা লিখে কেউ হুমকি দিচ্ছে, একই হাতের লেখা। কর্নেল বারান্দাতেই তার সঙ্গে হালদার মশাইয়ের আলাপ করিয়ে দিলেন। ঘরের ভেতর সোফায় 40-42 বছর বয়সী এক ভদ্রলোক বসেছিলেন। তাঁর চেহারার সঙ্গে মনোরঞ্জনবাবু অর্থাৎ রায়মশাইয়ের তত মিল নেই। রায়মশাই তাঁর সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিয়ে বললেন, সুরঞ্জন, চিঠিটা কর্নেল সাহেবকে দেখাও। সুরঞ্জনবাবু বুক পকেট থেকে খামে ভরা চিঠি বের করে কর্নেলকে দিলেন। কর্নেল চিঠিটাতে একবার চোখ বুলিয়ে বললেন, হ্যাঁ, একই হস্তাক্ষর। যাই হোক রায়মশাই, তাহলে দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যায় পুটুবাবুই আপনার খাটের তলায় লুকিয়েছিলেন। তিনি ভালোই জানেন আপনি ঘুমের ওষুধ খান। পুটুকে আমি এ বাড়িতে আর ঢুকতে দেব না। শুধুকে আমি বলে দিয়েছি, যতই কান্নাকাটি করো, তোমার ছেলেকে এ বাড়িতে ঢুকতে দেব না। তাতে তুমি চলে যাও তো যাও। হঠাৎ কর্নেল বলে উঠলেন, আচ্ছা সুরঞ্জনবাবু,
পৈতৃক সম্পত্তিতে তো আপনারও অধিকার আছে, তা আপনি ঘড়ির ভাগ কেন নেননি? সুরঞ্জনবাবু হঠাৎ এই প্রশ্নে যেন হকচকিয়ে উঠেছিলেন। আস্তে আস্তে বললেন, আমি ঘড়ি নিয়ে কি করব? আমি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। রায়মশাই বললেন, তাহলে খুলে বলি, সুরঞ্জনকে ঘড়ি আমি দিইনি। তার বদলে আমার নিজের লাগানো 1 একর জমির শালগাছ বিক্রি করে 1.5 লাখ টাকা ওকে আমি দিয়েছিলাম। সুরঞ্জনবাবু বললেন, দাদা, এসব পারিবারিক কথা কেন তুমি? কেন বলবো না? তুমি যখন তখন এসে পূর্বপুরুষের লুকোনো কি মাথামুন্ডু সম্পদ দাবি করবে, যা কোথায় আছে আমি আজও জানি না। বাইরের লোকের সঙ্গে সব আলোচনা আমি পছন্দ করি না। রায়মশাই বেশ উত্তেজিতভাবে বললেন, এটা আর ঘরের ব্যাপার হয়ে নেই সুরঞ্জন। কে আমাকে এবং তোমাকে হুমকি দিয়ে চিঠি লিখছে? একখানা চিঠি পেয়েই তুমি মাথা খারাপ করে দৌড়ে এসেছো, আর আমি পেয়েছি 5খানা চিঠি। আচ্ছা রায়মশাই, একটা কথা জিজ্ঞেস করি। ধরা যাক সত্যি এ বাড়িতে কোথাও আপনাদের পূর্বপুরুষের মূল্যবান সম্পদ লুকোনো আছে, তার অংশ তো সুরঞ্জনবাবুরও প্রাপ্য। রায়মশাই এবার আরও উত্তেজিত হয়ে বললেন, সুরঞ্জনকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি যা দিয়েছি তা অনেক। আমার সম্বল বলতে শুধু এই বাড়ি আর সোপার্জিত টাকা ব্যাংকে রেখে মাসিক ওই 1,000-3 টাকা সুদ। এ বাজারে কষ্টে শিষ্টে চালাতে হয়। তাছাড়া পুঁটুকে আমি তাড়িয়ে দেব। আমার মৃত্যুর পর তো সুরঞ্জনই সব পাবে। সুরঞ্জনবাবু বললেন, এটা কিন্তু ঠিক বললে না দাদা। আমার কানে এসেছে তুমি তোমার সব সম্পত্তি একটা আশ্রমের নামে উইল করে রেখেছো। সেই উইল বাতিল করা বা না করা নির্ভর করছে তোমার আচরণের ওপর। বারবার এসে তুমি আমাকে উত্ত্যক্ত করে যাচ্ছ। এই সময় টেলিফোন বেজে উঠল। রায়মশাই গিয়ে রিসিভারটা তুলে সাড়া দিলেন। কে? হ্যাঁ হ্যাঁ, কর্নেল সাহেব এখানে আছেন। হ্যাঁ হ্যাঁ, ধরুন দিচ্ছি। কে? থানার ওসি? হ্যাঁ। কর্নেল ফোনে শুধু অনবরত হ্যাঁ বলে গেলেন। তারপর টেলিফোন রেখে আগের জায়গায় এসে বসলেন। সুরঞ্জনবাবু এবার ঘড়ি দেখে নিয়ে বললেন, আমি উঠছি। যদি আমার বরাতে খারাপ কিছু ঘটে যায় তুমিই কিন্তু দায়ী হবে দাদা। কর্নেল বললেন, প্লিজ একটু বসুন সুরঞ্জনবাবু, আমার কয়েকটা কথা আছে। কি বিষয়ে? আপনি কিসের ব্যবসা করেন? ইলেকট্রিক্যাল সরঞ্জামের, মডার্ন সব রকম গ্যাজেট, কম্পিউটারও বিক্রি করি। পানাগড়ে কি আপনার কোনো ব্রাঞ্চ আছে? আছে, বর্ধমানেও আছে। আপনি ভূতনাথ হাজরা নামে কাউকে চেনেন? সুরঞ্জনবাবু ভুঁড়ো কুঁচকে বললেন, না। কেন? আসার পথে ওই নামের এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তাঁরও বলে কর্নেল চুরুট ধরালেন। যাককে, আপনার কেন ধারণা যে ঠাকুরদার শেখানো ছড়ার মধ্যে কোনো গোপন সম্পদের সূত্র আছে? থাকতে বাধ্য। ছোটবেলায় বুঝিনি, এখন বুঝতে পেরেছি। ছড়াটা আপনার মুখস্থ তো? আলবাত মুখস্থ। বলুন তো, শোনা যাক। সুরঞ্জনবাবু খাপ্পা হয়ে বললেন, আপনি দাদার বন্ধু, রিটায়ার্ড সামরিক অফিসার। আপনাকে বছর 5 আগে এ বাড়িতে আসতে দেখেছিল। আপনার পরিচয় আমি ভালোই জানি। আপনার উদ্দেশ্য কি আগে বলুন তো? ছড়ার কথাগুলো আপনার দাদার মুখে শুনেছি, আপনার মুখেও শুনতে চাই। কারণ আমার যেন ধারণা ছড়াটা উচ্চারণের মধ্যে যে মূল ছন্দ আছে তা সঠিক উচ্চারিত হলে সম্ভবত ধাঁধাটার সূত্র মিলতে পারে। সুরঞ্জনবাবু ছড়াটা আওড়ালেন। হিকরি ডিকরি ডক, নকরি ছকরি ক্লক, ধরটি 12টি পাক, বাজিলে চিচিং ফাঁক। না, একই ছন্দ। এই সময় বাইরে গাড়ির শব্দ শোনা গেল। রায়মশাই বারান্দায় গেলেন। তার একটু পরে ওসি দীপক ভদ্র আর একজন পুলিশ অফিসার এবং 2জন তাগড়াই চেহারার কনস্টেবলকে বারান্দায় দেখা গেল। রায়মশাই বললেন, কি ব্যাপার দীপক বাবু, আপনার অনুমতি নিয়ে ঘরে ঢুকতে চাই। কেন বলুন তো? কারণ আছে, কর্তব্যে বাধা দেবেন না প্লিজ। ওসি দীপক ভদ্র ঘরে ঢুকে সোজা সুরঞ্জনবাবুর কাছে গিয়ে বললেন, আপনি আমাদের সঙ্গে আসুন সুরঞ্জনবাবু। তার মানে কোথায় যাব আমি? থানায় সুরঞ্জনবাবু, থানায়। নিজের দাদার বিরুদ্ধে পানাগড়ে আপনার ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কালীনাথ রায়চৌধুরীর সঙ্গে গোপন চক্রান্ত এবং ঘড়ি চুরিতে প্ররোচনা দেওয়ার জন্য আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হলুম। আসুন। রায়মশাই হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। সুরঞ্জনবাবু মুখ নিচু করে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, নিচে আমার গাড়ি আছে। দীপকবাবু বললেন,
গাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাদের লোক আছে সুরঞ্জনবাবু। আপনার গাড়িও আমাদের আটক করতে হচ্ছে, কারণ আপনার মারুতির ডিকিতে নিষিদ্ধ মাদক আছে, আর সে খবর আমাদের সোর্স থেকে আমরা অলরেডি জেনে গেছি। কর্নেল বললেন, পটুবাবু আর রাজুকে সুরঞ্জনবাবুই হেরোইন জোগাতেন। ওসি হাসলেন। ঠিক ধরেছেন, পুটুবাবু আর রাজু এবার পেটানি খেয়ে সব কবুল করেছে। গত সপ্তাহে ঘড়ি চুরির ব্যাপারে ওদের জেরা করলেও রায়মশাইয়ের খাতিরে পেটানি দেওয়া হয়নি। সুরঞ্জনবাবুর কাঁধে হাত রেখে দীপক ভদ্র পেরিয়ে গেলেন। রায়মশাই এবার দুহাতে মুখ ঢেকে কান্না জড়ানো গলায় বললেন, সুরঞ্জন, তোর মনে এই ছিল? ছি, তুই এত লোভী। কর্নেল বললেন, রায়মশাই শান্ত হয়ে বসুন। হালদার মশাই, আপনি নিচের সিঁড়ির দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে আসুন। হালদার মশাই ঝটপট বেরিয়ে গেলেন এবং মিনিট দুয়েকের মধ্যেই ফিরে এলেন। কর্নেল বললেন, কাল সকালে যখন আপনার ঘরে এলুম তখন ফ্যানের হাওয়ায় এই পোস্টকার্ডটা এই টেবিল থেকে আমার পায়ের কাছে উড়ে এসে পড়েছিল। তিনি বুক পকেট থেকে ভাঁজ করা একটা পোস্ট কার্ড বের করলেন। এটা আপনার ছোট ভাই সুরঞ্জন বাবুর লেখা। রায়মশাই রুমালে চোখ মুছে বললেন, আপনাকে খুলে বলা উচিত। সুরঞ্জন আসলে আমার সৎ ভাই। জানি, সেবার এসে পিনাকিবাবুর কাছে আপনাদের পরিবারের অনেক কথা শুনেছিল, তাই গোড়া থেকেই আমার একটা চোখ ছিল সুরঞ্জন বাবুর দিকে। এইবার দেখুন, এই পোস্টকার্ডের লেখা আর লাল ডট পেনে ছড়ার লেখার মধ্যে শুধু অক্ষরের ছোট বড় তফাৎ। কালই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তো সে কথা থাক। এবার শুনুন, ছড়ার অর্থ আমি উদ্ধার করতে পেরেছি। বলে কর্নেল মাথার উপর কড়িকাঠ দেখালেন। হিকরি ডিকরি ডক বললেই ঘড়ি বোঝায়। এবার নকড়ি ছকড়ি ক্লক, এই ঘরে গুনে দেখেছি 9টা কড়িকাঠ আছে, সেটা হলো 9 কড়ি। এবার ছকড়ি, গত রাত্রে আমি এটা নিয়ে মাথা ঘামিয়ে বের করেছি। 9টা কড়িকাঠ পর্যন্ত গিয়ে আবার ঘুরে 6টা কড়িকাঠ পর্যন্ত এলো। হ্যাঁ, কেমন তো? এবার ওই দেখুন, একটা বেঁটে প্রকাণ্ড চৌকো ঘড়ি। ওদিক থেকে গুনলে 6টা কড়ির নিচে, আর উল্টো দিক থেকে গুনলে 3টে কড়ির নিচে। 9 কড়ি 6 কড়ি। রায়মশাই বললেন, কিন্তু ওটা তো অচল ঘড়ি, ওটার ভেতরে তো কিছু নেই। কর্নেল একটু হেসে বললেন, এবার ছড়ায় আছে 10টি 12টি পাক। লক্ষ্য করুন, ঘড়ির মাথায় ইংরেজিতে পিতলের টি অক্ষর সাঁটা আছে। এই টেবিলটাই যথেষ্ট। হালদার মশাই, প্লিজ এটা ধরুন। দুজনে মিলে ছোট টেবিলটা ঘড়ির তলায় নিয়ে গেলেন। কর্নেল তাতে সাবধানে উঠে বললেন, ধরোটি মানে টি অক্ষরটা ধরো। হ্যাঁ, এই দেখুন, ধরলুম মানে একটু চাপ দিলুম, দেখেছেন টি অক্ষরটা খাঁজ থেকে বেরিয়ে এলো। এবার ছড়া বলছে 10টি 12টি পাক, তার মানে টি ধরে 12 বার পাক দাও। দিচ্ছি 1 2 3 4। কর্নেল 12 গোনার পরই কড়কড় করে শব্দ হলো। তারপরই বেশ জোরে ঘন্টা বাজতে লাগলো। 12 বার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে কর্নেল ঘড়িটা দেওয়াল থেকে খুলে নামালেন। হালদার মশাই ধরলেন ঘড়িটা। অবাক হয়ে দেখলুম দেওয়ালে একটা চৌকো ছোট কপাটের মতো ইঞ্চি 6 অংশ খুলে গেছে। কর্নেল বললেন, বাইরে থেকে রংটা দেওয়ালের রঙে মেশানো, কিন্তু এটা পাতলা একটা তামার পাত। ঘড়িটা 12 বার বাজলে সেই শব্দের ধাক্কায় পাতটা খুলে যায়, অর্থাৎ বাজিলে চিচিং ফাঁক। দেখা যাক ভেতরে কি আছে। খোঁদলটাতে ঠাসা একটা জিনিস দেখতে পাচ্ছি। কর্নেল ভেতর থেকে একটা কালো 6 ইঞ্চি লম্বা 3 ইঞ্চি চওড়া বাক্স বের করে টেবিল থেকে নামলেন। ঘড়িটা টেবিলে রেখে হালদার মশাই উত্তেজিতভাবে সোফায় কর্নেলের পাশে বসে পড়লেন। রায়মশাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। বাক্সটার মাথা গালা দিয়ে সিল করা আছে। কর্নেল তার কিটব্যাগ থেকে একটা স্ক্রুড্রাইভার বের করে সিলটা ছাড়ালেন। তারপর মাথাটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে ফাঁক করলেন। লাল মখমলে মোড়া যে জিনিসটা এবার বেরুলো সেটা একটা 4 ইঞ্চি টাক উঁচু ঝকঝকে সোনার মূর্তি। চোখ দুটো ঝলমল করে উঠল আলোয়। কর্নেল বললেন, এটার চোখ দুটো হীরের, ঠোঁট দুটো পদ্মরাগ মণির।
জুতোর সোনায় পান্না খচিত, আর মাথার মুকুটে এই উজ্জ্বল ধাতুটি সম্ভবত মরকতমণি, ডানা দুটো সোনার। রায়মশাই, এই মূর্তি এদেশি নয়, এটি গ্রিক দেবতা কিউপিডের মূর্তি। হ্যাঁ হ্যাঁ, আমার ঠাকুরদা উনি নাকি ইউরোপে প্রায়ই বেড়াতে যেতেন। তার নানা দেশে অনেক বন্ধু ছিল। ঘরে ওইসব বিদেশি ভাস্কর্য দেখছেন না, ওগুলো তারই সংগৃহীত। কিন্তু কি আশ্চর্য, ঠাকুরদা কেন আমাদের কথাটা খুলে বলেননি? বাবাকেও বলেননি। সম্ভবত আপনার ঠাকুরদাকেও তাঁর ঠাকুরদা শুধু ছড়াটাই শিখিয়েছিলেন, তাই আপনার ঠাকুরদা খুলে বলতে পারেননি। ভেবেছিলেন বংশের কেউ না কেউ একদিন ছড়াটার অর্থ খুঁজে বের করবে। হালদার মশাই বললেন, আমাগো এই কর্নেলসের ব্রেন, বুঝলেন রায়মশাই, একেরে ভগবানের নিজের হাতে তৈরি। ও আমাগো মাথা বেবা গুলাইয়া যায়। কি যেন ছড়াটা? হিকরি ডিকরি ডক, নকরি ছকরি ক্লক, ধরটি বারোটি পাক, বাজিলে চিচিং ফাঁক। রায়মশাই, এবার মূর্তিটা আগের মতো গর্তে ঢুকিয়ে রেখে ঘড়িটা তার উপর টাঙিয়ে রাখা যাক, কি বলেন? নিশ্চয়ই, এই গোপন রহস্য আমি জেনে রাখলুম, এই যথেষ্ট। ঘড়িটা আগের মতোই অচল হয়ে টাঙানো রইল। কর্নেল ও হালদার মশাই টেবিলটা সরিয়ে আনলেন। তারপর রায়মশাই বললেন, যাই পিনাকিদাকে ডেকে কফি বলে আসি। তিনি বেরিয়ে যাওয়ার পরই কালকের মতো সারা ঘর জুড়ে সেতারের মতন ঝঙ্কার শোনা গেল, এবং তারপর 10 বার নানা সুরে মিঠে কোমল ঘণ্টা বাজতে থাকল। হালদার মশাইয়ের চোখ গুলি এবং কোঁপ উত্তেজনায় তীর তীর করে কাঁপতে থাকল। কিছুক্ষণ যেন এক জাদুঘরের তৈরি মায়া জগতের মধ্যে আচ্ছন্ন হয়ে বসে রইল। কালকের মতো খুদে পাখির ঠোঁটের ঠোকর বা খুদে সাহেবের সিঁড়ি বেয়ে নেমে হাতুড়ি দিয়ে ঘণ্টি বাজানো লক্ষ্য করতে ভুলেই গেল। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প হিকরি ডিকরি ডক রহস্য। গল্পের উপস্থাপনায় জয়ন্ত এবং একটি অবাঙালি ভদ্রলোকের চরিত্রে সৌভিক। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য। হালদার মশাই এবং ষষ্ঠীর চরিত্রে বাবু। রায়মশাই, অমল ঘোষ এবং ছোট্টুর চরিত্রে সুমন। সুরঞ্জন বাবুর ভূমিকায় পিনাকি। ডাক্তার তারক চক্রবর্তী ও কালীনাথ হাজরার ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত। সিদ্ধেশ্বর এবং ছোকরার ভূমিকায় নাইল। সুনন্দা ঘোষের ভূমিকায় ইপসিতা। সৌদামিনীর ভূমিকায় মৌমিতা। ইসমাইলের ভূমিকায় বুবাই। সুখরামের ভূমিকায় শম্ভু। পিনাকিবাবু, ওসি দীপক ভদ্র এবং ভূতনাথের চেলার ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে রৌমু। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।